এক এক দুই তিন চার পাঁচ এগুলো ডিলিট করতে পারবেন। যদি অ্যাসাইনমেন্ট করে না থাকেন তাহলে অ্যাসাইনমেন্ট করিয়েন নিজের জন্য। লিঙ্ক গুলো ডিলিট করার দরকার নাই, আপনারা সি প্যানেল থেকে ডিলিট করে দিন, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এখন থেকে এরপরে যেগুলো আছে এগুলো ডিলিট করিয়েন না। ইচ্ছা করে ডিলিট করতে পারবেন কিন্তু ডিলিট করিয়েন না। আমার মতামতে আমি রিকমেন্ড করবো ডিলিট করবেন না, ঠিক আছে। এখন আমরা কালকে আমরা কি দেখছিলাম, কিভাবে কিভাবে আপনি একটা ওয়েবসাইট থিম ইনস্টল করার পর ডেমো ইনস্টল করবেন, ঠিক আছে। তো আজকে আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা হচ্ছে পোর্টফোলিও সাইট ডিজাইন। একটা ফুল পোর্টফোলিও সাইট কিভাবে ডিজাইন করবেন টোটাল দেখাবো। কালকে তো আপনাদের কাস্টমাইজেশন দেখাইছিলাম অল্প কয়েকজন দেখলাম, যাদের সাইটগুলো দেখলাম চেক করে, তা অনেকে পারছেন। বাকি যারা পারেননি চেষ্টা করছেন, ফুল স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখতে কার কার সমস্যা হচ্ছে? স্ক্রিন দেখতে সমস্যা হয়? যাদের সমস্যা হচ্ছে সম্ভবত তাদের নেটওয়ার্ক একটু সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে ফুল একটা সাইট কিভাবে করবেন দেখবো। এটা হচ্ছে ভিজুয়াল কম্পোজারের কাজ দেখবো। ভিজুয়াল কম্পোজার, কম্পোজার নাম বলছিলাম না, ভিজুয়াল কম্পোজার এলিমেন্টর প্রো। আমরা আজকে ভিজুয়াল কম্পোজারের কাজ দেখবো এবং কোনো ডেমো ইম্পোর্ট ছাড়াই আমরা একটা পুরো ল্যান্ডিং পেজ, সরি, পোর্টফোলিও সাইট ডিজাইন করবো। কোনো ডেমো ইম্পোর্ট ছাড়াই। গতকাল আমি ডেমো ইম্পোর্ট দেখছিলাম, আজকে আমরা ডেমো ইম্পোর্ট ছাড়াই একটা সাইট ডিজাইন করবো। আচ্ছা, এর আগে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই। ওয়ার্ডপ্রেস ইনস্টল, আমি এখানে আপনাদের ব্যাসের নাম দিই WD3, WD4 দিয়ে WD4 এর একটা করছি, আর WD3, আমরা WD3 এরপর পাসওয়ার্ড দেবো একটা স্ট্রং, কি যেন পাসওয়ার্ড দিয়েছিলাম এটা। আচ্ছা, ওকে। অ্যাডমিন, আচ্ছা অ্যাডমিনে রাখলাম, পাসওয়ার্ডটা দিয়ে দেই স্ট্রং WD3 LAVP পাসওয়ার্ড। যদিও এটা স্ট্রং পাসওয়ার্ড না, যদি পাসওয়ার্ড ইউজ করলাম এটা কিন্তু এতটা স্ট্রং না। আপনারা ইউজ করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা কেউ হ্যাক করতে পারবে না। সচরাচর যেটা মনে আসবে না, এটা মানে অ্যাডমিন একটা ইউজার নাম চলে আসছে, এটা কিন্তু সচরাচর চলে আসবে অ্যাডমিন। এরপর সবকিছু ঠিকঠাক রেখে আমি ক্লিক করলাম। আমি এখান থেকে ডিরেক্টলি সফটওয়্যার দিয়ে করতেছি, আমি ওটা ডাটাবেজ ইউজার নেম তৈরি করলাম না, সফটওয়্যার দিয়ে করতেছি। ম্যানুয়ালি করলে ওটা কানেক্ট করে দিতাম, ওটা ম্যানুয়ালি করতাম, আমি সফটওয়্যার দিয়ে করলাম যার কারণে করতেছি না। এটা অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল চলে যাই। আমার ড্যাশবোর্ড চলে আসছে, ড্যাশবোর্ড চলে আসছে। আমরা আবার সি প্যানেলে চলে যাই। যেহেতু আমরা যে থিমটা আপলোড করব ব্রিজ থিম, ব্রিজ থিম আপলোড করতে চাইলে ব্রিজ থিমের সাইজটা কত থাকে দেখেন। ব্রিজ থিমের যে সাইজ, থিম ফাইল সাইজটা হচ্ছে 29 MB। ভালোভাবে দেখেন, যেহেতু থিম ফাইলের সাইজ হচ্ছে 29 MB, অনেক বড় একটা ফাইল। তো আমরা সি প্যানেল থেকে সেই যে সিলেক্ট পিএক্সি ভার্সন, ওইখান থেকে অপশনগুলো সব চেঞ্জ করে দিব। সিলেক্ট পিএইচপি ভার্সন থেকে অপশনে চলে যাই, অপশন
এরপর এখানে 3 লাখ মনে হয়, হ্যাঁ 3 লক্ষ দেওয়া আছে এখানে। 5,000 এখানে 511 512 28। আচ্ছা এইগুলো এইভাবে করে দিবেন। এইখানে যেমন আমি দিচ্ছি মানটা দেখেন, সেম মান করে দিবেন, ঠিক আছে? বেশি বেশি দেওয়ার দরকার নেই, কম দেওয়ার দরকার নেই। 3,05,512 128 512 এই ডাটা করে দিবেন, ঠিক আছে? এটা করে দেওয়ার পর আমরা আসবো অ্যাপিয়ারেন্স থেকে থিম। আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস থেকে থিম আপলোড করতে যাচ্ছি না, সেই ক্ষেত্রে কি করব, কোন জায়গা থেকে করব, কিভাবে করব? কেউ একটু বলেন তো প্রসেসটা, কেউ একটু বলতে পারবেন প্রসেসটা? আমরা ওয়ার্ডপ্রেস থেকে করতে যাচ্ছি না। ফাইলগুলো দিয়েও করবো না, সি প্যানেল থেকে আপলোড করব। রাইট, ম্যানুয়ালি সি প্যানেল থেকে আপলোড করতে পারবো, অথবা এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে অ্যাড নিউ। হ্যাঁ, যদি আমাদের এখান থেকে আপলোড না হয়, সি প্যানেলে যাবো, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজার, এরপর আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডাইরেক্টরি সেই ডাইরেক্টরিতে ঢুকে যাবো, পাবলিক এইচটিএমএল wd3, এরপর wp কন্টেন্ট, এরপর থিম, এরপর আপলোড। এখন এখানে আপলোড দিয়ে দিব। ক্লিয়ার? ফাইলগুলা দিয়েও করতে পারবেন। ফাইলগুলো ওপেন করে ফাইলগুলাতে লগ ইন করার পর সেম ভাবে প্রথমে ফাইল ম্যানেজারে ঢুকবেন, ফাইল ম্যানেজার ঢোকা থাকে, প্রথমে ঢুকবেন পাবলিক এইচটিএমএল, তারপর ডাইরেক্টরিতে ঢুকবেন, ঢোকার পরে wp কন্টেন্ট, তারপর থিম, তারপরে আপলোড। এক্সট্রাক্ট করে আপলোড করতে পারবেন, অথবা জিপ ফাইলে আপলোড করতে পারবেন। জিপ ফাইলে আপলোড করলে তাড়াতাড়ি হবে, আর এক্সট্রাক্ট করে যদি আপনি আপলোড করেন তাহলে একটু সময় লাগবে ফাইলগুলা দিয়ে। বুঝতে পারছেন? আমি এখন এখান থেকে আপলোড করি, ওয়ার্ডপ্রেস থেকে আপলোড, ব্রাউজ 22.8, সিলেক্ট করে দিয়ে ওপেন, ইনস্টল নাও। সেম প্রসেস আগের মতোই। মনে করেন যে এখন এখন আপনি এইগুলো কাজ কঠিন লাগতেছে, খুব কঠিন লাগতেছে, এমন একটা দিন আসবে এই কাজগুলো করতে করতে মনে হবে যেন কি করতেছি, বলে এত একবার করা লাগে একটা কাজ, মানে বিরক্ত লাগবে। বুঝছেন? আপলোড হয়ে যাক, এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলেন, সার্চ করে দিই। পেজ এডিট করে তো আমরা ওয়েবসাইট তৈরি করব। পেজ এডিট করে ওয়েবসাইট তৈরি করব। একটা ওয়েবসাইটের মেইন পার্টটাই হচ্ছে পেজ। না, মেইন ডোমেইনে গেলে সমস্যা নাই, তবে সাব ডিরেক্টরি তৈরি করে কাজ করবেন, তাহলে কাজটা রেখে দিতে পারবেন। হ্যাঁ, প্রথমে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পর এরকম ফাইল পাবেন, সেখান থেকে ব্রিজের ফাইলটা আপলোড দিবেন। এটা তো 3 দিন থেকে বলতেছি, আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর এখন অ্যাক্টিভ, এরপর ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন, তো এরকম অপশন আসবে। এখন অন্য যে কোনো থিমে আদার্স যেগুলো থিম আছে
সেইগুলো থিমে কিন্তু এরকম অপশন নাও আসতে পারে। সেক্ষেত্রে কেমন অপশন আসে দেখেন, তাদের জন্য আসবে এই দেখুন উপরে বিগিন ইনস্টলিং প্লাগইন, একটা ডায়লগ দেখাচ্ছে, এখানে মেসেজ দেখাচ্ছে বিগিন ইনস্টলিং প্লাগইন। এই থিম বাদ দিয়ে, এই থিম বাদে অন্য যে কোনো থিম যখন আপনি আপলোড করবেন, সেট আপ করবেন, তখনই এই বিগিন ইনস্টলিং প্লাগইন এই নিউজ মেসেজটা এটা শো করবে। তখন কি করবেন, তখন এই বিগিন ইনস্টলিং প্লাগইন এটাতে ক্লিক করবেন। সেই পেজ আসছে, ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজ আসতো সেই পেজ চলে আসছে। এখন এখান থেকে সব সিলেক্ট করে দিয়ে ইনস্টল। ব্রিজ থিম, বিগ থিম, রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, সব সিলেক্ট করে দিয়ে আবার অ্যাক্টিভ। প্লাগইন গুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেহেতু ওয়ান ক্লিক ইম্পোর্টার দিয়ে থিমের যে ইম্পোর্টারটা আছে এটা দিয়ে ইম্পোর্ট হয় না, যেহেতু লাইসেন্স নাই আমাদের থিমের, তো আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করব। ম্যানুয়ালি ইম্পোর্ট করার জন্য কোথায় যেতে হবে, কে একজন বলেন কোথায় যেতে হবে ম্যানুয়ালি ইম্পোর্ট? আচ্ছা শোনেন, আরেকটা কথা, সেটা হচ্ছে কালকে থেকে আমি ক্লাস শেষে সেই ক্লাসের কে কি নোট করছেন এগুলো দেখবো। যারা যারা নোট করবেন ভিডিওটা শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে। যারা যারা নোট করবেন শুধুমাত্র তারাই ভিডিও পাবেন, তারাই যে কোনো সমস্যার সমাধান পাবেন। যারা নোট করবেন না তাদেরকে ভিডিও দেওয়া হবে না, কোনো সমস্যা হলে সমাধান দেওয়া যাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, জিপ ফাইল যখন আপনি অ্যাড করবেন, থিম ফোল্ডারে গিয়ে শুধু এক্সট্রাক্ট করে দিবেন, বা তার কিছু করা লাগবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে থেকে সবাই নোট করবেন। যাদের যাদের নোট আমি পাবো শুধুমাত্র তাদেরকে ভিডিও দিব, তাদের এই প্রবলেমের সলভ দিব। বুঝতে পারছেন? যারা নোট করবেন না তারা পাবেন না, আমার কিচ্ছু করার নাই। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন আমার কথা? আমার কথা শোনা যায়? আজকে নোট করতেছেন কে কে বলেন তো, আমি কে নোট করতেছেন বলেন? একজন, দুইজন, আর কেউ নোট করেন নাই? দরকার দেখে তো বলতেছেন নোট রাখতে। দেখবেন যারা হচ্ছে নোট করতেছেন, আমার মনে হয় যারা নোট করতেছেন, নোট করার পর আমাকে কেউ মেসেজ দিয়েছেন যে আমার সমস্যা হয়েছে, যারা নোট করছেন কেউ কি আছেন এরকম নোট করার পরে তাদের আমাকে মেসেজ করছেন এই যে সিম্পল এই প্রবলেম গুলো সলভ করার জন্য? আমার মনে হয় না এরকম কেউ আছেন। তো হ্যাঁ, নোট করবেন খায়রুল ইসলাম, হ্যাঁ এরকম নোট করবেন আপনি। আপনি একটা আপনার মনে থাকে কম, আপনি ভালো করে নোট করে রেখে দিবেন। নোট করবেন, প্রতিদিন আমি নোটটা দেখবো, ঠিক আছে? প্রতিদিন নোটটা দেখবো। আর করবেন, নোটপ্যাডে যেখানে লেখেন না কেন নোট করে রেখে দিবেন। ডকুমেন্ট যদি কম্পিউটার ডকুমেন্ট করে রাখেন সেখানেও রেখে দিবেন। তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। তাহলে ভিডিও কেটে কেটে ভিডিও বের করে কোন জায়গায় কি বলছে না বলছে এটা বের করা লাগবে না। তখন বলবেন দরকার নাই ভিডিওর, তখন আপনি নিজে একটা ভিডিও। সবাই নোট করবেন, ঠিক আছে? এখন দেখেন আমরা এখন টুলস থেকে ইম্পোর্টে যাব, গিয়ে এখানে আমরা ডেমো ইম্পোর্ট করব, ঠিক আছে?
তো আমি একটা প্রথমে কথা বলছিলাম যে আমরা কোনো প্রকার ডেমো ইম্পোর্ট করব না, একটা ল্যান্ডিং পেজ পোর্টফোলিও সাইট তৈরি করব, বলছিলাম না যে আমরা কোনো প্রকারের ডেমো ইম্পোর্ট করব না। ডেমো ইম্পোর্ট না করে আমরা একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করব ভিজুয়াল কম্পোজার দিয়ে। মনে আছে সবার? বলার পরে মনে হবে আপনাদের? 10 মিনিট পর কেটে যাবে। তো আমরা ম্যানুয়ালি যেহেতু ওয়েবসাইটটা তৈরি করব, তো আমাদের আর ডেমো ইম্পোর্ট করার কোনো অপশন আমরা করতেছি না, চুজ করতেছি না, বা কোনো প্রকার ডেমো ইম্পোর্ট করব না। আমি গত ক্লাসে বলছিলাম, আবার বলতেছি, একটা ওয়েবসাইটের মূল স্ট্রাকচার ডিজাইন করব আমরা একটা পেজের মধ্যে। এই যে এখানে পেজ অপশনটা আছে, এই পেজের মধ্যে থেকে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করব। আচ্ছা দেখেন, আমরা আজকে কি ধরনের সাইট তৈরি করব? এই যে সাইটটা দেখতেছেন, এটা লোড হচ্ছে, আমরা সেম এই সাইটের মতো করে একটা সাইট ডিজাইন করব। সেম এই সাইটের মতো করে একটা সাইট ডিজাইন করব। সিম্পলি কয়েকটা সেকশন আছে, সেকশনগুলো ডিজাইন করব। এই সেকশনগুলো ডিজাইন করতে পারলে ইনশাআল্লাহ আপনারা এই দিয়ে ভিজুয়াল কম্পোজার দিয়ে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেহেতু একটা পেজ দিয়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করব, তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে একটা পেজ নিয়ে নেই, নতুন একটা পেজ ক্রিয়েট করে নেই। আচ্ছা, নতুন পেজ ক্রিয়েট করার আগে একটা জিনিস বলি, একটা কোশ্চেন আপনাদের কাছে, সেটা হচ্ছে এই পেজ নেম আসার আগে, পেজ নেম আসার পর এই যে চেহারাটা যেমন দেখতেছেন, এখনো আসে নাই, আসুক। সেকশন তো এখানে ইন্ট্রোডিউস করার কিছুই নাই, এটা একটা স্লাইডার। এখানে অ্যাবাউট, সে কোম্পানির অ্যাবাউট সম্বন্ধে বলছে, এখানে কি কি সার্ভিস দেয় সেগুলো দেওয়া আছে, এখানে সে কি কি তার স্কিল কি কি আছে, তার স্কিল যে করছে এটা, সেই স্কিল কতটুকু পার, কতটুকু স্কিল, সেই স্কিল গুলো এখানে বলা হয়েছে। এরপর টিম মেম্বার গুলো দিয়ে দিচ্ছে যে এইটাই আমাদের এই টিম, এটা আমাদের এই টিম, এরকম বলা হয়েছে, বলে দিচ্ছে। তারপরে এখানে দেখেন একটা নাম্বার দিয়ে দিচ্ছে এখানে, যে আমাদের কতগুলো ক্লায়েন্ট আছে, কতগুলো হ্যাপি ক্লায়েন্ট, এগুলো দিয়ে দিছে। তারপরে নিচের দিকে আসেন, লেটেস্ট ওয়ার্ক পোর্টফোলিও, আপনার লাস্ট যে ওয়ার্ক আমার কাজগুলো করছেন সেই কাজগুলো এখানে পোর্টফোলিও আকারে দিয়ে দিবেন। ক্লায়েন্ট এখানে আসলো, আসার পরে এখানে ভিউতে ক্লিক করলো, ভিউতে ক্লিক করে আপনার লিঙ্কে চলে গেল, গিয়ে সেই ওয়েবসাইটে দেখতে পাইলো। ঠিক আছে? পোর্টফোলিও, গ্রাফিক ডিজাইনার হিসাবে এটা পোর্টফোলিও দিয়ে দিতে আমি, আমাদের ওয়েব ডিজাইনার হিসাবে। ওকে, সো এরপর আসতেছে আপনার লেটেস্ট ওয়ার্ক, লেটেস্ট ওয়ার্ক হয়ে গেল। হ্যাঁ, লেটেস্ট ওয়ার্ক, আর কই, হ্যাঁ লেটেস্ট ওয়ার্ক। এরপর আসতেছে সে কি কি সার্ভিস দিবে তার ডিটেলস একটু আরো বলে দিছে। তারপরে এখানে কিছু কোম্পানির লোগো, যে কোম্পানির কাজগুলো করছে আগে। তারপরে এখানে কিছু ব্লগ সাইট, কিছু লেখা লিখে তার সাইটের মধ্যে কিছু লেখা অ্যাড করে রাখছে, আর্টিকেল। তারপরে এদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্টের জন্য সুন্দর করে একটা দেখেন কন্ট্যাক্টের সিস্টেম রেখে দিয়েছে। এখান থেকে অ্যাড্রেস, তাদের বাড়িতে গিয়ে দেখা করতে পারবেন, তাদের ফোনে কল করে কথা বলতে পারবেন, ফ্যাক্স করতে পারবেন, এবং তাদের ইমেল করতে পারবেন। এবং একটা কন্ট্যাক্ট ফর্ম দিচ্ছে এখানে, এই ফর্ম থেকে আপনারা তাদেরকে এসএমএস করতে পারবেন। ঠিক আছে? তাদেরকে মেসেজ করতে পারবেন এই কন্ট্যাক্ট ফর্ম দিয়ে। এরপরে নিচে আর কোনো অপশন নাই, নিচে তাদের কোম্পানির লোগো দিয়ে প্রিন্ট করে দিয়েছে। বুঝতে পারছেন? এরপরে আরেকটা আমরা জায়গা আছে একটা, আচ্ছা এই যে লেটেস্ট ওয়ার্ক, এখানে এখানে কোন ক্লায়েন্ট কি বলছে তাদের সম্পর্কে সেটা দিয়ে দিয়েছে, যে এই ক্লায়েন্ট এই কথাটা বলছে, এই ক্লায়েন্ট এই কথা বলছে। একটা টেস্টিমোনিয়াল দিয়ে দিতে, এখানে টেস্টিমোনিয়াল অ্যাড করে দিছে। ঠিক আছে? যাতে করে কোনো ট্রাফিক বা কোনো ক্লায়েন্ট এখানে আসলে এগুলো দেখা যাবে যে
যে এই ক্লায়েন্টে এরকম বলছে, এই ক্লায়েন্টে এরকম বলছে, অনেক ভালো করছে, ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, থিম ব্রিজ, আমরা ব্রিজ থিমটা দিয়ে কাজ করতেছি, ব্রিজ থিমটাই। সো এখন দেখেন, তো আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন করব, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করতে আমাদের পেজের সাহায্য নিতে হবে। একটা পেজ ডিজাইন করলে সেই পেজটাকে আমরা আমাদের সাইটে শো করাতে পারবো। তো আমরা আগে একটা পেজ নিয়ে নিই, পেজে গিয়ে অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম। আচ্ছা, এরকম যে অপশনে দেখাচ্ছে, প্রাথমিকভাবে একটা ভিউ নিয়ে আসার জন্য আমাদের কোন প্লাগইন ইউজ করতে হবে? গত ক্লাসে বলছিলাম, ক্লাসিক ভিউ আনার জন্য কোন প্লাগইন ইউজ করতে হবে? ভুল, ক্লাসিক রিডার। ক্লাসিক একটা ভিউ আনার জন্য আমাদের এখানে ক্লাসিক রিডার নামে একটা প্লাগইন আছে, ওইটা ইউজ করতে হবে, ঠিক আছে। যদি আমরা ওটা করতে চাই, ওটা করতে পারবো, অথবা ওয়েব ব্যাকারে পেজ বিল্ডারে ক্লিক করলেও আমাদের সেই ভিউটা চলে আসবে। দেখেন সেই ভিউটা চলে আসছে কিনা, চলে আসছে না সেই ভিউটা? এখন আমরা এখানে পেজের টাইটেল দিয়ে দিব। পেজের টাইটেল আমাদের ব্যাচের নামে দিয়ে WD3 WD3 দিয়ে পাবলিশ। এ পর্যন্ত ক্লিয়ার? কি করলাম আমি এখানে বলতে পারবেন? আমি এখানে কি করলাম? WD3 যে লিখলাম, এটা কি, কিসের নাম দিলাম এটা? WD3। আচ্ছা, পেজের নাম দিতে, সো আমরা এই পেজটাকে এখন ডিজাইন করব। এই পেজটাকে ডিজাইন করব কোন প্লাগইন দিয়ে বা কোন বিল্ডার দিয়ে? ওয়েব বেকারি পেজ বিল্ডার বা ভিজুয়াল কম্পোজার, যেটাকে আমরা ওয়েব বেকারি পেজ বিল্ডার নামে জানি, এর নাম হচ্ছে ভিজুয়াল কম্পোজার। এটা একটা পেজ বিল্ডার। কিসের পেজ বিল্ডার? ওয়েবসাইটের পেজ বিল্ডার। এটা কিন্তু কোনো রুটি বিল্ডার না, রুটি সিঙ্গারা বিল্ডার না, বেকারি। এটা থিমের একটা বিল্ডার। এই বিল্ডার দিয়ে আমরা থিমটাকে বিল্ড করব, ওয়েবসাইটটাকে তৈরি করবো নতুন ভাবে, নতুন কোনো ডিজাইন দিয়ে। ভিজুয়াল কম্পোজার নামে, এটা নামটা মনে রাখবেন, ভিজুয়াল কম্পোজার। ওয়েব বেকারি পেজ বিল্ডার যেহেতু করবো, তো ওয়েব বেকারি পেজ বিল্ডার আমরা ক্লিক করি, সিম্পল ক্লিক করি। পেজ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন পেজের আমাদের একটা লিঙ্ক হয়ে গেছে। যেহেতু আমরা এই পেজটাকে আমাদের হোম পেজে শো করব, যদি আমরা এই পেজটাকে হোম পেজে শো করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সবাই একটু বলেন। আপনারা তো অনেক কিছুই শিখে গেছেন, বলার সঙ্গে সঙ্গে পট করে বলতেছেন। এখন সেটিং যাব, সেটিং থেকে রিডিং এ গিয়ে স্ট্যাটিক পেজে এই পেজের নামটা সিলেক্ট করে দেব। স্ট্যাটিক পেজে ক্লিক করি, এখান থেকে পেজ নামটা সিলেক্ট করে দেই হোম পেজ। পোস্টের জন্য কোনো পেজ ক্রিয়েট করিনি আমরা, এখানে থাক যেন যেরকম থাক, শুধুমাত্র হোম পেজে সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ, ঠিক আছে। এখন আমরা ওই পেজটাতে যদি যাই, পেজটাতে ক্লিক করি, দেখেন পেজটা সামনে চলে আসছে, ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজটাই আমাদের মেইন ওয়েবসাইটে শো করবে। দেখি শো করে কিনা। আগে যেটা ছিল ডিফল্ট ভাবে ছিল একটা হ্যালো ওয়ার্ল্ডের একটা পোস্ট। এখন আমরা একটা রিফ্রেশ দেই, ওই পেজটা আসছে কিনা একটু দেখি। পেজটা কিন্তু চলে আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? এখন আমরা এই পেজের যে এডিট অপশনটা আছে, পেজে গিয়ে সেই পেজের উপরে মাউসের কার্সার রাখার সঙ্গে সঙ্গে দেখবেন এডিট, কুইক এডিট, ফ্লাশ, ভিউ, এরকম কিন্তু অপশন দেখা যাবে। এখান থেকে এডিটে চলে যাবেন, ঠিক আছে। এডিটে ক্লিক করবেন।
এখন এখন কোশ্চেন করছিল যে ডিবি বিল্ডার, ডিবি থিমের বিল্ডার কিনা। ডিবি থিমের বিল্ডারটার নাম হচ্ছে ডিবি বিল্ডার, এটা আলাদা বিল্ডার। ডিবিতে যে বিল্ডারটা ইউজ করা হয় ওটার নাম হচ্ছে ডিবি বিল্ডার। তো দেখেন আমরা পেজ তৈরি করলাম, পেজ তৈরি করার পর আমরা এই পেজটাকে এডিট করব ভিজুয়াল কম্পোজার দিয়ে। এখন ভিজুয়াল কম্পোজার বাটনটা আছে, এখানে ক্লিক করব। আর ভিজুয়াল কম্পোজারে আসার পর আমাদের ফুল যে এডিটের অপশনটা এগুলো চলে আসছে। এখন আমরা কি করব, এইখান থেকে ব্যাকএন্ড এডিটর নামে একটা অপশন পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্যাকএন্ড এডিটর। এই ব্যাকএন্ড এডিটরে ক্লিক করব। দেখেন আমার এলিমেন্ট অ্যাড করার অপশন চলে আসছে। কোথায় কি এলিমেন্ট অ্যাড করতে হবে সবগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো এখন। আচ্ছা, তো এখন দেখেন এলিমেন্ট, এলিমেন্টে যাব, প্রথমে অ্যাড এলিমেন্ট, এখানে গিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে রো ফাইল নিয়ে নিব। এখান থেকে একটা রো নিয়ে নিলাম। রো নেওয়ার পর এখন দেখেন আমাদের এটা কিন্তু স্লাইডার, এটা হচ্ছে স্লাইডার। সো স্লাইডারের কাজে এখন ধরতেছি না, স্লাইডার বাদ দিয়ে স্লাইডারের পরে যে অংশগুলো আছে অ্যাবাউট আস, তারপর প্যারাগ্রাফ, এইগুলো নিয়ে আসবো এখন আমরা। অ্যাবাউট আসটা এখন আগে নিয়ে আসি, আবার একটা কপি করে নিলাম। নেওয়ার পর এইখানে যাব, গিয়ে অ্যাড নিয়ে ক্লিক করব। এইখানে কিন্তু আদার্স কোনো সেকশন তৈরি করা নাই, এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম, এরকম কলাম কোনো নাই। সো এইখানে একটাই আছে, তো আমরা পুরো পেজ মিলে একটাই তৈরি করব। অ্যাড নিয়ে ক্লিক করি প্লাসে, এরপর টেক্সট ব্লক। টেক্সট ব্লক নেওয়ার পর টেক্সট ব্লকের মধ্যে আমরা অ্যাবাউট আস, অ্যাবাউট আসটা লিখে দিলাম। লিখে দিয়ে এটা হেডিং চেঞ্জ, মানে কিরকম স্টাইল হবে হেডিংটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এই লেখাটা মাঝখানে আছে না, এই পেজ, এই পেজ পুরো পেজের মাঝখানে আছে, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, সময় সময় ফাঁকা আছে। তো এটা সেন্টার করে দিব। এইটা সেন্টারের যে অপশন অ্যালাইন সেন্টার, সেন্টার করে দিলাম। এরপর সেভ চেঞ্জ, দেখি আমাদের পেজের মধ্যে অ্যাবাউট আস লেখাটা আসছে কিনা। লেখাটা আসছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস লেখা চলে আসছে। এখন নেক্সট আছে আমাদের পরে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা এখন অ্যাড করি। প্যারাগ্রাফটা কপি করে নিলাম। এরপর দেখেন ওইটার নিচে, যেহেতু ওইটার নিচে প্যারাগ্রাফটা আছে, তো ওইটার নিচে দেখেন একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এই প্লাসে ক্লিক করব। এরপর আবার টেক্সট ব্লক, যেহেতু ওইটা একটা টেক্সট নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম টেক্সট ব্লকের টেক্সট গুলা। সেভ চেঞ্জ, হেডিংটা এখান থেকে চেঞ্জ করে দিতে, বড় ছোট মাঝারি যা করবেন এখান থেকে হেডিংটা চেঞ্জ করে দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এখন এটাকে পুরো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাও সেন্টার করে দিব, যেহেতু সেন্টারে আছে এটা সেন্টার করে দেব, দিয়ে সেভ চেঞ্জ আপডেট করি। দেখি কি অবস্থা, লেখাটা চলে আসছে। কিন্তু এখানে ডলার, ডলরে মাগনা, এইখান থেকে এই লেখাটা চলে আসছে নিচে, আর এই লেখাটা উপরে আসছে, কিন্তু এখানে দেখেন ওই রকম হয় নাই, ডলারটা উপরে চলে গেছে। কি করবো আমরা, আবার এডিট করে যাবো, গিয়ে পেজের যে এডিট অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করে এই যে ডলারের যে লেখাটা এটাতে ইন্টার মেরে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর পুরোটাই হচ্ছে সেন্টার, সেটা কিন্তু করাই আছে। এখন আবার সেভ চেঞ্জ, এখন আপডেট করি, দেখি এখন কি অবস্থা। লেখাটা নিচে চলে আসছে। এখন দেখেন অ্যাবাউট আছে নিচে একটা ছোট্ট একটা বাটন আছে, এরপর লেখা আছে, এটা কিভাবে নিয়ে আসবো। এটা আনার জন্য আবার প্লাসে ক্লিক করি,
প্লাসে ক্লিক করার পর সেপারেটেড নামে একটা অপশন পাবেন, সেপারেটর। এটা সেপারেটর নামে যে বাটনটা পাচ্ছেন এখানে অপশনটা, ফাংশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেপারেটর ফাংশন থেকে আপনি ইচ্ছা মতো আপনার ডিজাইনটা সিলেক্ট করে নেবেন। এলিমেন্ট, ক্লাস আইডি, এক্সট্রা ক্লাস টাইপটা দিলাম স্মল, ছোট আকারের। পজিশন সেন্টার, অর্থাৎ কালারটা কেমন হবে, কালারটা দিয়ে দেই পিঙ্ক কালার নাকি। এরপর গ্রেডিয়েন্ট কালার, না গ্রেডিয়েন্ট কালার দিব না। ট্রান্সপারেন্সি, এটা তার থিকনেস, উইডথ, কতটুকু উইডথ হবে, কতটুকু হাইট হবে, এগুলো দিতে পারবেন এখান থেকে। মার্জিন উপরে কতটুকু ফাঁকা থাকবে, বটম মার্জিন নিচে কতটুকু ফাঁকা থাকবে, এখান থেকে সিলেক্ট করে দিয়ে নিজের ইচ্ছা মতো হবে, নিজের ইচ্ছা মতো এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আচ্ছা অ্যাড করে নিলাম। এরপর আপডেট। এখন দেখি এখানে কোনো অপশন আছে কিনা। এই জায়গার নিচে অপশনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন নিচে। আপনার নিচে চলে আসছে, কারণ কি এটা আমরা নিচে ক্রিয়েট করছি। এখন আমরা এই দেখেন এটা ক্রিয়েট করলাম, এখানে মডিউলটা ক্রিয়েট করলাম, এখানে কার্সর রাখার সঙ্গে সঙ্গে একটা তীর চিহ্ন, চারটে ঘর চলে আসতেছে। ওইটাতে ক্লিক করে চাপি ধরে ড্র্যাগ করে নিয়ে যাওয়ার উপরে ছাড়িয়ে দিব, উপরে চলে আসছে। আপডেট করে দেই, দেখি এইখানকার এটা উপরে চলে আসছে কিনা। চলে আসছে, দেখতে পেয়েছেন। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলেই এইগুলা করতে পারতেছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে। হ্যাঁ বোল্ড করে দিব। আগে শুধুমাত্র আমরা সেকশন গুলো মেক করি। নোটিফিকেশন বার বলতে কোনটা নোটিফিকেশন বার এক করতে বলতেছেন, কোন দিকে? নোটিফিকেশন বার বলতে কোনটা বোঝাচ্ছেন? আচ্ছা এগুলো পরে পরে ওইগুলো পরে আসতেছে, নিউজ ট্র্যাকার, নোটিফিকেশন বার এগুলো পরে আসতেছে। আগে আমরা একটা পোর্টফোলিও সাইট তৈরি করি, ল্যান্ডিং পেজের মতো পোর্টফোলিও সাইট তৈরি করি, তারপরে এগুলো আসতেছে। স্টেপ বাই স্টেপ দেখে দেন, আমাকে স্টেপ বাই স্টেপ যাই আমি, একবারও সবগুলো তো আনতে পারবেন না। তো আমাদের প্রথম সেকশনটা তৈরি হয়ে গেছে। আমরা প্রথমে সেকশন গুলো তৈরি করে নিব। এখানে কোন কোন সেকশন আছে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এরকম সেকশনটা তৈরি করে নিব। সেকশন গুলো তৈরি করে নেওয়ার পর পুরো কাঠামোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা এগুলোকে এইভাবে ডিজাইন করব। ডিজাইন গুলো কিভাবে করবেন ওটা আমরা তখন করবো, দেখাই দিব। দেখেন এইখানে কিরকম আছে, এখানে ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট, এখানে ব্যাকগ্রাউন্ড তো অ্যাশ কালার। ঠিক আছে, আমরা ধীরে ধীরে আগাবো, ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট আগাবো। তো প্রথম সেকশন আমাদের কমপ্লিট। পরের সেকশনে চলে আসি। আবার এখানে প্লাসে ক্লিক করে একটা রো নেই, রো নিলাম। এখানে ক্লিক করছে, তিনটা সেকশনে ভাগ করে দিয়েছে, এটা চারটা সেকশনে ভাগ করে দিয়েছে। ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও, অ্যাডভার্টাইজিং, তিনটা অপশনে ভাগ করে দিয়েছে। এখন এগুলো হচ্ছে আইকন, দেখেন এগুলো কিন্তু এক একটা আইকন। ঠিক আছে, তো আইকন, যেহেতু আইকনের সঙ্গে টেক্সটও আছে এখানে, দেখি আমরা এরকম কোনো অপশন আছে কিনা আইকন এবং টেক্সটের। প্লাসে ক্লিক করার আগে এই যে চারটে ভাগে ভাগ করা আছে, এই সেকশনটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিই। চারটে ভাগে ভাগ করার জন্য এই এখানে কলামে যে অপশনটা আছে, এই কলাম অপশন থেকে 4 কলামে ভাগ করে নেব আমরা। এটা তো 4 কলামের অপশন, 1/4, 4 কলামে ভাগ করে নিলাম। চারটে ভাগ হয়ে গেছে। এখন আমরা প্লাসে ক্লিক করে দেখি আইকন এবং ইমেজের মতো কোনো অপশন আছে কিনা। যেহেতু ওইগুলো আইকন, আইকন লিখে সার্চ দিই আমি, আইকন, আইকন উইথ টেক্সট, আইকন উইথ টেক্সট। এটা আমরা পারফেক্টলি, এটা ইউজ করলে পারফেক্টলি এখানে কাজটা করবে।
বাকি যেগুলো আছে এগুলো ইউজ করে দেখবেন কাজ করে কিনা, সেম হয় কিনা। তো আইকন উইথ টেক্সট এই এটা অপশনটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দেখেন অনেকগুলো অপশন দেখাবে এখানে, অনেকগুলো অপশন। যেমন ধরেন বক্স টাইপ, হোভার ইফেক্ট। আচ্ছা, হোভার ইফেক্টটা কেমন? হোভার ইফেক্টটা হচ্ছে এই প্লাগইনের উপর মাউসের কার্সর রাখার সঙ্গে সঙ্গে এটা একটা অন্য কালার ধারণ করবে, অন্য একটা অ্যানিমেশন দেখা দেবে এখানে। এই হোভার ইফেক্ট কি রাখবো না? হোভার ইফেক্ট যদি ইয়েস করে দেই তাহলে আমাদের এখানে হোভার হবে, মাউসের কার্সর রাখার সঙ্গে সঙ্গে একটা কালারের চেঞ্জ হবে। এরপর দেখেন আইকন প্যাক। আইকন প্যাকের এখানে বলছে ফন্ট অসাম। ফন্ট অসাম নামে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে বিভিন্ন ধরনের আইকন গুলো পাওয়া যায়, আইকনের কোড পাওয়া যায়। বুঝতে পারছেন? সেই আইকনের কোড এখানে ইউজ করতে পারবেন, বা আইকনের কোড এখানে ইউজ করবেন। তো এখানে ফন্ট অসামের আইকনের কোড ইউজ করতে হবে না, এরা ফন্ট অসামের টোটাল আইকনের একটা লিস্ট দিয়ে দিছে এখানে। ফন্ট অসাম সিলেক্ট করার পর এখান থেকে অন্য আইকন সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, অন্য কোনো যে কোনো একটা আইকন আমরা ফন্ট অসামটা সিলেক্ট করি, করে এখান থেকে আইকন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা আইকন সিলেক্ট করে দিবেন আপনাদের দরকার। খুঁজে বের করবেন, খুঁজে বের করে একটা আইকন দিলাম, ধরেন ইউটিউব দিলাম, আমি ইউটিউবের আইকন এখানে অ্যাড করে দিলাম। এরপর আইকন টাইপ। আইকন টাইপ, আইকনটা কেমন হবে? সার্কেল হবে না ব্যাকগ্রাউন্ড কোনাকানি হবে? সার্কেল না রেক্টেঙ্গেল, স্কোয়ার, সরি স্কোয়ার দেওয়া যায়, সার্কেল না স্কোয়ার, কিরকম দিবেন সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। নর্মাল আইকন কেমন দিব? সার্কেল দিলাম। সার্কেল দেওয়ার পর আইকন ইমেজ পজিশন, আইকনটা কোন জায়গায় থাকবে? লেখার উপর থাকবে না লেখার নিচে থাকবে? তো যদি এখানে রাইটে দিয়ে দেন, এটা রাইটে চলে যাবে, এদিকে চলে যাবে আইকন, এদিকে চলে আসবে লেখা রাইট লেফট। এখান থেকে টপে দিলে উপরে চলে যাবে, নিচে লেখা আসবে। ঠিক আছে, আচ্ছা টপ সিলেক্ট করে দিলাম। কন্টেন্ট অ্যালাইনমেন্ট, আমরা কন্টেন্ট অ্যালাইনটা সিলেক্ট করে দেবো কোথায়? কন্টেন্টটা কোন জায়গায় দেখা যাবে? কন্টেন্টটা আমরা সেন্টার করে দেই, সেন্টার করা আছে এখানে, সেন্টার করে দিলাম। এরপর আইকন মার্জিন, আইকনের উপরে এবং নিচে কতটুকু ফাঁকা জায়গা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, আইকনের মার্জিন। এরপর এটা ফাঁকা রেখে দিলাম, পরে যদি লাগে আমরা মার্জিনটা এখানে অ্যাড করব। আইকন সাইজ, আইকন সাইজটা কত বড় হবে? দেখেন এত বড় হবে না, এত বড় হবে না, এত বড় হবে। স্মল দিবেন, মিডিয়াম দিবেন না লার্জ দিবেন? কি দিবেন আপনারা বলেন, কি দিব? স্মল, লার্জ না মিডিয়াম? আচ্ছা মিডিয়াম দিয়ে দেখি কত বড় হয়। ইউজ সার্কেল আইকন সাইজ, কাস্টম সাইজ অ্যাড করতে পারবেন। এখান থেকে কাস্টম সাইজ অ্যাড করার জন্য ইয়েস করে দিয়ে কাস্টম সাইজটা দিয়ে দিবেন। পিক্সেল দুটারে আইকনের পিক্সেল কত হবে, আইকনের পিক্সেল কত হবে এবং হচ্ছে সার্কেলের পিক্সেল কত হবে এখানে সেট করে দেবেন। আমি কাস্টম সাইজ দিচ্ছি না। আইকন বর্ডার, আইকনের বোর্ড পুরোটা আইকন জুড়ে যে বর্ডারটা দেওয়া আছে, সার্কেলটা, যে সার্কেলটা দেওয়া আছে এটা কালারটা কি হবে? বর্ডার কালার কি দিব? বর্ডার কালার ধরে দিলাম এটা। এরপর দিলাম হোভার কালার, হোভার ইমেজ উপরে সিলেক্ট করছি, হোভার ইমেজ সিলেক্ট করা আছে, তো এখানে হোভার কালারটা সিলেক্ট করব। আইকন কালার, আইকন কালার কে দে, আইকন কালার, আইকন কালার দিয়ে দিলাম। এরপর হোভার কালার, হোভার কালারটা কি দিব? হোভার কালার ব্লু দেই। এরপর আসতেছে ব্যাকগ্রাউন্ড কালার, আইকনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই আইকনের ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন হবে? আইকন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ কালার আছে, অ্যাশ কালার রাখে দিলাম, কোনো চেঞ্জ করলাম না। এগুলো চেঞ্জ করে দেখবেন যেটা ভালো লাগে সেই ভালো লাগা এটা দিবেন। ঠিক আছে, এরপর আসতেছে আইকন অ্যানিমেশন, মোশনে কোনো গ্রাফিক্স দিবেন কিনা, অ্যানিমেশন দিবেন কিনা, ঝাপ করে চলে আসতেছে এরকম কোনো দিবেন না কিনা সেটা এখানে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, অ্যানিমেশন ইউজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মিটার পার সেকেন্ড কত
সেকেন্ড পর্যন্ত এটা আইকনটা করবে, এটা সেভ করবেন না, 10 সেকেন্ড পর্যন্ত আইকনটা অ্যানিমেটেড হবে। এরপরে টাইটেল, টাইটেল কোনটা, এই যে ডিজাইন লেখা আছে এটা হচ্ছে টাইটেল, টাইটেলটা এখানে লিখে দেই। ইউটিউবের আইকন ইউজ করছি, ইউটিউব দিয়ে দেই এখানে ইউটিউব। টাইটেল ট্যাগ, টাইটেলটা কত বড় হবে, সাইজটা কেমন হবে, এই হেডিং এখানে হেডার h1 ট্যাগ গুলো ইউজ করা যায়, h1 h2 h3 h4 কোনটা ইউজ করবেন। তাহলে আমরা h2 বা h3 ইউজ করলাম, h3 ইউজ করলাম। আচ্ছা, এরপর দেখেন one with the separated separator, যেমন এখানে ফাঁকা আছে না, মাঝখানে ফাঁকা আছে না, এই ফাঁকা জায়গাগুলো এখান থেকে সেপারেটর সিলেক্ট করলে ফাঁকা জায়গাগুলো হবে। সেপারেটর কালার, সেপারেটর এখানে আচ্ছা এটা কালার দিয়ে দিলাম, সেপারেটর এখানে কালার কালার চলে আসবে। আচ্ছা, সেভ চেঞ্জ করার পর দেখতে হবে কি চেঞ্জ হয়েছে। এরপর টেক্সট, টেক্সট হচ্ছে এই লেখাগুলা, লেখাগুলো এখানে দিয়ে দিলাম। এখন এই যে আর কোনো জিনিস আপনি আইকন গুলো ইচ্ছা করলে লিঙ্ক আপও করতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন এখানে, লিঙ্কের টেক্সট, লিঙ্কের কালার কি হবে, কোন জায়গায় চলে যাবে লিঙ্কটা, ঠিক আছে, লিঙ্কের আইকন এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। দিয়ে সেভ চেঞ্জ, দেখি আমরা আপডেট করে কি অবস্থা হয়েছে। দেখেন একটা সাইড আপনি 1 ঘন্টা ধরে পরিশ্রম করেন, মন দিয়ে যদি বসেন, মন দিয়ে বসলে আপনার একটা সাইড বানাইতে হাইট সময় লাগবে 1 ঘন্টা। এই যে আমাদের এখানে হোভার ইমেজটা চলে আসছে, আইকনটা চলে আসছে, কালার চলে আসছে, ইউটিউবের এখানে সেপারেটর যে এটা আছে এটা চলে আসছে, আইকন চলে আসছে, টেক্সট চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? চলে আসছে, এটা আমরা জাস্ট এটাকে কপি করে মেরে দিই, কপি করে এটা বাকিগুলোতে দিয়ে দিলাম। এখান থেকে এটা কপি করে দিলাম, এখান থেকে এটা, এখান থেকে এটা। আচ্ছা, বানাইলাম না এটা, ওটা বাস আমরা তৈরি করে নেবেন, নিজের ইচ্ছা মতো তৈরি করে নেবেন, একটা করে তৈরি করে কপি করে দিয়েন না, একটাই একটা করে বানিয়ে নিলাম। নিয়ে দেখেন আমাদের ও একটা অ্যানিমেশন দিয়েছিলাম না, অ্যানিমেশনটা চলে আসছে এখানে। ওকে, বুঝতে পারছেন? কারা কারা বোঝেন নাই? সেকশনের হাইটটা বড় হয়েছে, এই যে উপরের যে সেকশনটা আছে না, এই সেকশনের নিচে আমরা একটা দিয়ে দেবো, যখন এটা যখন আমরা মানে অ্যাটাচ করে দিব, কাস্টম করবে, সুন্দর করে সাজাবো, তখন উপর থেকে আমরা মার্জিন দিয়ে দেবো, তাহলে উপরটা এটা তুলে দেবো পরে, আর এটার সঙ্গে একটা ফাঁকা জায়গা থাকে মাঝখানে, দেখতে অনেক সুন্দর লাগবে। যেমন এখানে আছে, এখানে একটা মাঝখানে ফাঁকা জায়গা আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, ঠিক আছে। তার সুন্দর একটা স্টাইল হয়ে গেছে, এটার থেকে ভালো হয়েছে। এখানে কি আছে, এটার থেকে অনেক ভালো হয়েছে, হোভার ইফেক্ট দেওয়া আছে, কত সুন্দর দেখছেন। কে কয় পারি না আমরা। তিনটা করলাম কেমনে, তিনটা জাস্ট এই দেখেন এইখানে আসার সঙ্গে সঙ্গে যে যে ইয়াটা, যে উইজেটটা আমরা এখান থেকে মেক করলাম, ডিজাইন করলাম, যে উইজেটটা, এই উইজেটটা করার পরে এখানে দেখবেন, এখানে মাউসের কার্সার আনার সঙ্গে সঙ্গে তিনটা অপশন দেখাচ্ছে, একটা এডিট, একটা ক্লোন, আর একটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে। তো কোলনে যদি একবার ক্লিক করলে এটার একটা কপি তৈরি হইলো, আবার ক্লিক করলাম আরেকটা তৈরি হলো, আবার ক্লিক করলাম আরেকটা তৈরি হলো, তিনটা তৈরি হলো। তারপর এটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, আবার এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, আবার এখান থেকে এটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ক্লিয়ার? এরপর আপডেট, বুঝতে পারছেন এবার? হ্যাঁ, মার্জিন দিলে ঠিক হয়ে যাবে এটা। আমরা যখন এটা যখন ঠিক করব পুরো পেজটা, তখন মার্জিন টার্জিন যা লাগে, কোথায় কোথায় কি লাগবে না লাগবে সবগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো দেখেন আমাদের পেজের কিন্তু অনেকটা জায়গা তৈরি হয়েছে। এইচটিএমএল তৈরি করতে কতক্ষণ সময় লাগতো, তারা এইচটিএমএল কাজ করেন বলেন তো?
ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই আমরা এখানে করতে পারতেছি, কত সুন্দর হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন এর অনেক সময় লাগতো, অনেক সময় লাগতো এই পুরো অ্যালাইনমেন্টটা তৈরি করতে, অনেক সময় লাগতো। দেখা যায় যে এখানে আসে ব্রাউজারে আসে আবার সিলেক্ট করো, সাইজটা লিখে নাও কেমন সাইজ আছে না আছে, এটাতে অনেক সময় লাগতো। এখন আমরা নেক্সট আবার আরেকটা সেকশন আছে, এটা সেকশন হয়ে গেছে, পরে যে সেকশনটা আছে এই সেকশনটা তৈরি করব। এই সেকশনটা হচ্ছে এদিকে একটা ইনফরমেশন দেওয়া আছে আর এদিকে একটা প্রোগ্রেস বার দেওয়া আছে। ওকে, তো এখানে প্রোগ্রেস বার দেওয়া আছে, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনের যে এগুলো, তো আপনার ইনফরমেশন যেগুলো আছে এগুলো দিতে পারবেন, অথবা এখানে আপনি আপনার নিজের ইমেজও দিতে পারেন এই সেকশনে। আচ্ছা, কিভাবে দিব দেখেন, নতুন করে আমরা আবার একটা রো নেই, ক্লাসে ক্লিক করে নতুন করে একটা রো নিলাম। ওকে, রো নেওয়ার পর এইখানে ক্লাস ক্লিক করার আগে দেখবো আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টে কি বলছে, রিকোয়ারমেন্টে বলছে দুটো সেকশনে ভাগ হবে। তো আমরা এখান থেকে দুটো সেকশনে ভাগ করে নেই, দুটো সেকশনে ভাগ করে নিলাম। ওকে, ভাগ করে নেওয়ার পর যখন ভাগ করে নিলাম, ভাগ করে নেওয়ার পর এখন কি বলছে এখানে, এই যে নামগুলা, এই যে নামগুলো এখানে দেওয়া আছে, এই নামগুলো আমরা এখন দিব। নামগুলো দেই, নামগুলো কিন্তু কপি করে নিলাম একটা। এখানে আসার পর আগে খুঁজবো হেডিং নামে কোনো অপশন পাওয়া যায় কিনা। ওভার সেকশনটা দিতে আপনার মোটামুটি 15 থেকে 18 লাইনের কোড লিখতে লাগতো। তারপরে তো আপনার আছে, এটা তো বললাম শুধু HTML, তারপর CSS এ গিয়ে ওখানে একটা কোডিং করা লাগতো, ডাবল কোডিং, বুঝতে পারছেন? এরপর আচ্ছা দেখেন, এখন এখন এইখানে প্লাস প্লাস চিহ্নতে আমরা ক্লিক করি, আমরা প্রথমে দুইটা সেকশনে ভাগ করে নিয়েছি। প্লাস চিহ্নতে ক্লিক করার পর যেহেতু উপরে আমাদের একটা হেডার, একটা হেডিং, একটা কথা লেখা আছে হেডিং, তো এরকম হেডিং এর কোনো অপশন আছে কিনা আমরা এখানে আমাদের যে অপশন গুলো আছে এখান থেকে একটু বের করবো। ক্লাসে ক্লিক করি, ক্লাসে ক্লিক করার পর দেখেন এখানে হেডিং নামে কোনো অপশন আছে কিনা। যদি হেডিং নামে কোনো অপশন না থাকে তাহলে তো খোলার দরকার নাই, টেক্সট ব্লক নিবেন একটা, হেডিং নামে অপশন নাই, দেখি হেডিং 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 নাই, হেডিং নামে অপশন নাই। তো আমরা টেক্সট ব্লক নিব একটা, টেক্সট ব্লক নিয়ে সেই টেক্সট ব্লকে আমরা হেডিং অপশনটা অ্যাড করে দিব। টেক্সট ব্লক টেক্সট কপি করলাম, এখান থেকে হেডিং, হেডিং এর অপশনটা এখান থেকে অ্যাড করে দেবো, হেডিং 5, হেডিং 5 এখানে এখানে কপি করলাম, তো এখানে হেডিং 5 মনে হয় দেওয়া আছে, এই জন্য হেডিং 5 সিলেক্ট হয়ে গেছে। ওকে, সিলেক্ট হয়ে গেছে, এখন জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব, এখানে চলে এসেছে আমাদের এটা। সেম এখানে একটা ওইরকম হেডিং নিয়ে নিব, এখানে হেডিংটা হচ্ছে গেট টু নো আস, এখানে আস যদি আপনারা মি দিয়ে দিবেন, আমাকে জানার জন্য বলবো। আবার টেক্সট ব্লক দিয়ে এরপর টেস্ট করে দেই, আবার সেভ চেঞ্জ। ওকে, সেভ চেঞ্জ দিয়ে আপডেট করে দেখি পেজটা কি হয়েছে। আচ্ছা, এটা ছিল না, দেখতে পারেন। আচ্ছা, পরে দেখি এটা আছে কিনা, দেখতে পারে। আচ্ছা, এটার বাদে যদি হেডার না থাকে সেক্ষেত্রে এটা করবেন। চলে আসছে এখানে, এই দেখেন নিচে চলে আসছে, উই আর অ্যান এজেন্সি গেট টু নোয়াস, চলে আসছে, ঠিক আছে। এরপরে দুটো সেকশনে আমরা দেখি এর আসলে কোথায়, আবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করবো, আমরা এই যে টেক্সটটা আছে টেক্সটটা অ্যাড করে দিব। টেক্সটটা এখান থেকে অ্যাড করে টেক্সটটা কপি করে নেই, এটা প্যারাগ্রাফ আকারে দিয়ে দিব, টেক্সটটা এখানে কপি করে নিয়ে আবার প্লাসে ক্লিক করব, ওই সেকশনের মধ্যে প্লাসে ক্লিক করব, ক্লিক করে আবার টেক্সট ব্লক, আচ্ছা হেডিং দিই, কোথায় হেডিং, ACA সেপারেটেড টেক্সট, হেডিং 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 কোথায়, আচ্ছা থাকলে দিয়ে দিবেন, ঠিক আছে, থাকলে দিবেন, খোঁজা করে টাইম নাই। আমি টেক্সট ব্লক দিয়ে করতেছি, টেক্সট ব্লক আবার সিলেক্ট করব, করার পর এখানে আমার টেক্সটটা আছে টেক্সটটা দিয়ে দিব, টেক্সটটা দিয়ে দিয়ে এটা প্যারাগ্রাফে রাখি দিব, কোনো হেডার এবার হেডিং নিয়ে এগুলোকে এখন কোনো চেঞ্জ করবো না, প্যারাগ্রাফে রেখে দেই। রেখে দেওয়ার পর সেভ চেঞ্জ, এখন আপডেট করে দেই, দেখি এখানে চলে আসছে কিনা। ওকে, এখানে দেখেন লেখাগুলো চলে আসছে, ঠিক আছে, লেখা এখানে চলে আসছে। এখন আমরা প্রোগ্রেস বারটা
ক্রিয়েট করব প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার ক্রিয়েট করার জন্য আমাদের পরের সেকশন যেটা আছে সেকশনে কাজ করব। এখান থেকে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর এখান থেকে প্রোগ্রেস বার। আচ্ছা, প্রোগ্রেস বারটা কি খাড়াখাড়ি ভাবে দিবেন না শোয়া অবস্থায় লম্বালম্বি না খাড়াখাড়ি? যদি ভার্টিক্যাল দিতে চান খাড়াখাড়ি হবে, যদি হরিজন্টাল দিতে চান তাহলে মাটির সঙ্গে মিশে যাবে। কোনটা দিবেন, হরিজন্টাল না ভার্টিক্যাল? হরি। আচ্ছা, এখানে হরিজন্টাল দেওয়া আছে, সো আমাদের এখানে হরিজন্টাল ইউজ করি। এটা প্রোগ্রেস বার হরিজন্টাল লেখা আছে, এখানে দেখেন প্রোগ্রেস বার হরিজন্টাল দিলাম। এরপর টাইটেল কি দিব? টাইটেল হচ্ছে সাপোজ ধরেন আপনি গ্রাফিক ডিজাইন জানেন অথবা ওয়েবসাইট ডিজাইন, মানে আমি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কি জানি, ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম এখানে। এরপর টাইটেল কালার, টাইটেলের রংটা কেমন হবে? টাইটেল যেখানে লেখাটা আসবে লেখাটা কি কালার হবে, এই কালারটা সিলেক্ট করে দেবো এখান থেকে। আচ্ছা দিলাম। এরপর ট্যাগ, কোন ট্যাগে ইউজ করবেন এটা, হেডার 1 2 3 4 5 এনিওয়ান, যে কোনো একটা ট্যাগ ইউজ করবেন। ধরেন H3 ছোটোর মধ্যে একটু দেই, হালকার উপর ঝাপসা H3। পার্সেন্টেজ, এটা যে পার্সেন্টেজটা এখানে ইউজ করা হয়েছে না, 64 65 65 64 78 তারপর 92, এরকম পার্সেন্টেজটা দিবেন এখানে। পার্সেন্টেজ আমি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে খুব কমই জানি, ধরেন 30% জানি। পার্সেন্টেজ কালার, পার্সেন্টেজের লেখা যেটা আছে ওটার কালারটা কেমন হবে, পার্সেন্টেজের কালারটা, এই কালারটা কেমন হবে, কালারটা দিয়ে দিলাম। এরপর অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, পার্সেন্টেজের কালারটা এই যে লেখাটা আছে এখানে, এই কালারটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, এই যে অ্যাক্টিভ আছে যে জায়গাটা, এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড কেমন হবে, অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার দিব কেমন দেই, আচ্ছা একটু অ্যাশ কালার দিয়ে দিলাম। অ্যাক্টিভ বর্ডার কালার সিলেক্ট করে দিব, ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর ইনঅ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্সি, এগুলো বাকিগুলো সব না করে সবগুলো খালি রাখি দেই, দেখি কি অবস্থা হয়। তারপর যদি সমস্যা হয় বা দেখতে অসুবিধা দেখা যায়, এখানে ইনঅ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার, এখানে 1 দিলে 1 দিলে এটা ফিক্সড হবে, এরকম দেখা যাবে। আর যদি আপনি দেন 0 দেন তাহলে ট্রান্সপারেন্স হয়ে যাবে। এটা এই জায়গাটা যে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা আছে ওটা দেখা যাবে, বুঝতে পারছেন? ট্রান্সপারেন্সি, তো আমি ট্রান্সপারেন্সি দিচ্ছি না। গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, আচ্ছা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি না। প্রোগ্রেস বার হাইট ওয়েট, এখানে হাইটটা একটু যদি বাড়াই দেন তাহলে এটা মোটা হবে, এই চিহ্নটা, এই যে ট্যাবটা আছে এটা মোটা হবে। আর যদি হাইট না দিয়ে থাকেন তাহলে এটা চিকন হওয়া যাবে। অর্থাৎ হাইট না দিয়ে আমরা দেখি কেমন হয়। শেপ চেঞ্জে ক্লিক করি, প্রথমটা একটা তৈরি করলাম। আমি জানি 30% জানি, মনে করেন আমি আপনাদের সঙ্গে শিখতেছি না, 30% জানি আবার ধরেন। আচ্ছা এখন আমরা রিফ্রেশ দেই, চলে আসছে না, প্রোগ্রেস বার চলে আসছে। আচ্ছা এই যে হাইটটা একদম চিকন হয়ে গেছে, আমরা যে হাইটটা মোটা করে দেব, একটু এখানে মোটা করে দেই। এটা নিচে কোথায় গেল প্রোগ্রেস বার হাইটটা আমরা ধরেন 20 পিক্সেল করে দেই, 20 পিক্সেল করে দিই, কেমন আসে 20 পিক্সেল করে দিয়ে আপডেট 99। আচ্ছা আগে 20 পিক্সেল দিয়ে দেই, কেমন আসে দেখি, 20 পিক্সেল একটা স্বাভাবিকের মধ্যে চলে আসছে। আরো যদি মোটা করতে চান আরো দিতে পারেন। না পিএক্স দিতে হবে না, এখানে তো বলে দিছে এই যে পিএক্স এরা ধরে নিছে, এই যে প্লাগইনে পিএক্স ধরে নিছে, শুধুমাত্র এখানে মানটা বসাইতে হবে, শুধু মান বসাইতে হবে, আর কিছু বসাইতে হবে না। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজ কালার হলুদ, আচ্ছা এটা দিয়ে দেই, পার্সেন্টটা দেখা যাচ্ছে না, এটা হলুদটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ব্ল্যাক করে দেয়, এটা হয়ে গেল পার্সেন্টেজ কালার ব্ল্যাক করে দেই, ব্ল্যাক করে দিলাম। সেভ চেঞ্জ,
আপডেট। এটা দেখেন এর উপরে যে আপডেট অপশনটা আছে না, এটা মাঝে মাঝে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ করবে না, লোডিং নিতেই থাকবে সারাদিন ধরে লোডিং নিবেই। তখন এই যে অ্যাপটা আছে এটা ক্লিক করবেন। আচ্ছা এখন দেখেন চলে আসছে। এখন আমরা এটা কপি করি। আচ্ছা কপি করার আগে আরেকটা জিনিস দেখেন, এইখানে এই যে প্রথমে এটা লেখার পর এই লেখাটার পরে হেডিং এর লেখাটা আছে, এই লেখাটার পরে একটা স্পেস আছে, লেখার পরে একটা স্পেস আছে, আমরা একটা সেপারেটর ইউজ করে এটা স্পেসটা দিয়ে দেই। এখানে প্রোগ্রেস বার, এখানে প্লাসে ক্লিক করে সেপারেটর সিলেক্ট করি, এরপর টাইপ দিলাম স্মল, বাকি আর সিলেক্ট করে দিয়ে সেপারেটর উপরে উঠাই দিলাম। এটা কপি করে নিয়ে সেম আবার সেপারেটর এখানে বসাই দিলাম। ঠিক আছে, পুরো তাহলে এক কাজ হয়ে গেল আপডেট। আমি কিভাবে কাজ করতেছি দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন কি কাজ করলাম? সমস্যা হচ্ছে কারো? প্রোগ্রেস বারটা হোভার করা যাবে না। হ্যাঁ অনেক ইজি, শুধু একটু প্র্যাকটিস করবেন, অনেক সহজ জিনিসগুলো, অনেক সহজ, শুধু প্র্যাকটিস। আরো যখন এলিমেন্টারের কাজ করবেন, এলিমেন্টারের কাজ করলে তখন আরো মজা পাবেন এলিমেন্টারের কাজগুলো। মার্জিন এখনো জানি, শুধুমাত্র সেপারেটর যে এটা আছে এটা দিয়ে দিয়েছি, এর মধ্যে সেপারেট হয়ে গেছে, এই দুটো সেকশনের মধ্যে সেপারেট, একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। দেখেন ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে কিনা, রিফ্রেশ দেই। এখন দেখেন এর সঙ্গে লেখাটা চলে আসছে এখানে, এখন ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। এর সেপারেটরটা এদিকে চলে আসছে, সেন্টার চলে আসছে কেন জানেন? সেপারেটর সেন্টার করা আছে, এখন সেন্টার চলে আসছে। ওটা কিন্তু লেফট করা থাকলে লেফটে চলে আসতো। বুঝতে পারছেন? মার্জিনে কাজ করছে এটা। ফ্রন্ট এন্ড না করে ব্যাক এন্ডে করতেছি কেন? ফ্রন্ট এন্ড আমরা তো ব্যাক এন্ডে কাজ করে ফ্রন্ট এন্ড নিয়ে দেবো, আমরা ডেভেলপার হচ্ছি না, আমরা ব্যাক এন্ডে কাজ করব, ব্যাক এন্ডে কাজ করে ফ্রন্ট এন্ডে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, যখন আমরা ফ্রন্ট এন্ডে কাজ করতে যাব তখন আমাদের কোডিং করতে হবে, এখানে এক্সট্রা কোডিং করে কাজ করতে হবে, এবং আপনি ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারবেন কিন্তু। হ্যাঁ মার্কস ছাড়াও স্পেস দেওয়া যায়। হয়ে গেল, টাইপটা দেওয়া আছে নরমাল, টাইপটা এখানে থেকে নরমাল, দাঁড়ান দেখি আগে এখানে কালার নরমাল করে দিয়ে দেখি হয় কিনা এখানে। অথবা আরেকটা জিনিস ইউজ করতে পারেন এখানে, সেপারেটর যদি ইউজ না করেন সেক্ষেত্রে আরেকটা জিনিস ইউজ করতে পারবেন, সেটা দেখাচ্ছি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আপনার সেপারেটর ইউজ না করে দেখবেন ইমটি স্পেস নামে একটা অপশন আছে, ইমটি স্পেস, ইমটি স্পেস ফাঁকা জায়গা, ইমটি স্পেসটা এখানে দিতে পারেন, 32 পিক্সেল সে এখানে ফাঁকা করে দিবে। আপলোড আপলোড করে দেয় দেখি। দেখেন ফাঁকা জায়গা করে দিতে, ইমটি স্পেস দিয়ে। সেপারেটর দিয়েও করতে পারবো, ইমটি স্পেস ওটা দিয়েও করতে পারবো। ক্লিয়ার? এখন আমরা এই প্রোগ্রেস বারগুলো কপি করি, 1 2 3 4 5, কপি করে দিলাম 5টা, দিয়ে আপডেট। আপডেট হইলে এখানে রিফ্রেশ দিব। একটু রিফ্রেশ দিয়ে দেখি কেমন আসে। সবগুলোর মানে এক হয়ে গেছে, সবগুলোর মানে এক সমান চলে আসছে। 5টা বেশি হয়ে গেছে, 4টা রাখি দেখি।
চারটা, 1 2 3 4, হ্যাঁ 4টা রেখে দিলাম। আচ্ছা আচ্ছা, তো এখন প্রোগ্রেস বারও তৈরি করলাম, রিফ্রেশ দেই পেজটা একবার, বা আমাদের সুন্দর করে চারটা প্রোগ্রেস বার এখানে অ্যাড হয়ে গেছে। চারটা প্রোগ্রেস বার অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের এখন চলে আসবো আমরা নতুন যে সেকশনটা, পরের সেকশন, সেই পরের সেকশনে মিট দি টিম। আচ্ছা, মিট দি টিম এবং অ্যাবাউট আস, এই দুটো সেকশন এখন দেখতে পাচ্ছেন না, এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, দেখতে পাচ্ছেন না একই লেখা। তো আমরা এই এই সেকশনটা যেখানে তৈরি করছি ওই সেকশনটা যদি আমরা নিচে আবার কপি করে নিয়ে আসতে যাই, কি করব? আমরা কোনো কোডিং করবো না, মানে এক্সট্রা ভাবে আমরা প্যান নিতে যাচ্ছি না, জাস্ট শুধু এই সেকশনটা আর ওই সেকশনটা, মানে এই সেকশনটা কপি করে এখানে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে কি করব দেখেন, সেই ক্ষেত্রে সিস্টেমটা ডুপ্লিকেট করব, এটা সেই সেকশন, এবং এই যে পুরোটা সেই সেকশনটা, ওই সেকশনটা কোনটা, এইখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে সেই সেকশন। তার মানে এই সেকশনটা এইখানে থেকে একটা ক্লোনের অপশন আছে, এই ক্লোনের অপশনটা যদি ক্লিক করি আমাদের এই সেকশনটা ডাবল ক্লোন হয়ে গেছে, ডাবল কপি হয়ে গেছে। এরপর এটা ড্রাগ করে ধরে নিয়ে আসে নিচে নিচে সারিয়ে দিব। আবার এখন আপডেট করে দেয়, দেখি কপি হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে সেকশন তৈরি হয়ে গেছে, আমরা যে সেকশনটা এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে রাখলাম, সেকশনটা এখানে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাবে, এখন আমরা জাস্ট এটা এডিট করব। এটা ক্লিক করে মিট মাই টিম এখানে দেওয়া আছে, যে টিমটা এখানে দিয়ে দেই, মিট মাই টিম। এখানেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। চেঞ্জ করার পর আপডেট। এখন দেওয়া আছে টিমের পিকচার, এখানে টিমের কিছু মেম্বারের পিকচার শেয়ার করা আছে যারা এই টিমের হয়ে কাজ করতেছে। আচ্ছা, এই পিকচারগুলো নেওয়ার জন্য যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা রাখবো। সো আমরা একটা নতুন সেকশন নিব, ঠিক আছে। প্রথমে একটা নতুন সেকশন নিয়ে নেই, একটা রো নিয়ে নেই, প্লাসে ক্লিক করি, একটা রো নিয়ে নিলাম। রো নেওয়ার পর এটা 3টা সেকশনে ভাগ করা আছে, 3টা ছবি দেওয়া আছে। সো এই 3টা ছবি 3টা সেকশনে ভাগ করে নিই আমরা, 3টা সেকশনে ভাগ করে নিলাম। এখন এই যে ছবিগুলো আছে, ছবিগুলো আমি সেভ করে নেই, টিম 1 টিম 2 টিম 3, ঠিক আছে। ছবিগুলো নিলাম, কাজের জন্য ছবিগুলো নিয়ে নিলাম। এই ছবিগুলো এখন আমরা অ্যাড করব, আমাদের সেকশনগুলোতে অ্যাড করব। আচ্ছা, সেকশনের মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন ওটা দেখাচ্ছি, পরে দেখাবো। এটা আমি যখন আগে সেকশনকে তৈরি করে নেই, বারবার এক কথা বলা লাগে কেন, আগে আগে সেকশনকে তৈরি করে নেই, সেকশনকে তৈরি করে নেওয়ার পর আমরা ডিজাইন পার্টে চলে যাব, বুঝছেন। আগে স্ট্রাকচার তৈরি করে নেই, তারপর ডিজাইন পার্টে চলে যাব। ওকে, সার্কেল প্রোগ্রেস এর, সার্কেল প্রোগ্রেসের জন্য কি করা লাগবে, মানে সার্কেল করবেন, এটা সার্কেল করবেন। আচ্ছা, ওটা পরে দেখতেছি সার্কেল কিভাবে করা যায়। আচ্ছা, সো এখন এটা 3 ভাগে ভাগ করলাম, করার পর এখানে ছবি নিয়ে আসবো, 3টা ছবি নিয়ে আসি। 3টা যেহেতু সিঙ্গেল ইমেজ, আমরা সিঙ্গেল ইমেজ নামে একটা এখান থেকে সেকশন পাবো। সিঙ্গেল ইমেজে ক্লিক করলে সিঙ্গেল ইমেজের সেকশনে ইমেজ গুলো আমরা দিতে পারবো, ঠিক আছে। উইথ টাইটেল আমরা তো কিছু দেওয়ার দরকার নাই, দিলে দিতে পারেন, একটা দিয়ে দিলেন। এরপর মিডিয়া লাইব্রেরি, যেখান থেকে আপনি ছবিটা নিয়ে আসবেন, এখানে আমরা এক্সট্রা লিঙ্ক অ্যাড করতে পারেন। কোনো জায়গা থেকে পিকচারের লিঙ্ক যদি থাকে সেই লিঙ্কটা অ্যাড করে দিতে পারবেন। ডিসাইড ইমেজ দিতে পারেন, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। মিডিয়া লাইব্রেরি থেকে আমি ছবি নিয়ে নিচ্ছি, করলাম, ডাউনলোড করলাম, বলে অ্যাড করে দিই।
সিলেক্ট ফাইল, ডেস্কটপ, team1 এটা দেই। চলে আসছে, ইনসার্ট করলাম, চেঞ্জ, সেভ চেঞ্জে ক্লিক করলাম। আর কোনো কাজ করলাম না, আপাতত কোনো কাজ করলাম না, শুধুমাত্র দেখার জন্য যে কেমন হয় ডিজাইনটা। ঠিক আছে, এখন আপডেট দেখি মাইয়াটা চলে আসছে নাকি এখানে। মাইয়াটা চলে আসছে এখানে, কিন্তু মেয়েটার পিকচারটা মানে ছোট হয়ে গেছে, এবং যে উইজারের টাইটেলটা যেটা দিয়েছিলাম আমরা, টাইটেল এখানে শো করছে, তো আমরা এখানে কোনোদিন শো করাতে চাই না। তো এখানে টাইটেলটা মুছে দিব, উইজারের যে টাইটেল ছিল টাইটেলটা মুছে দেই, এবং এইখানে থাম্বনেইল দেওয়া আছে, পিকচারের সাইজটা দেওয়া আছে থাম্বনেইল, আমরা এখানে ফুল দিয়ে দেই, যেন সাইজের আমরা পিকচারের সাইজ করে নিছি। পিকচারের সাইজ আমরা ফটোশপ দিয়ে করে নিব। ঠিক আছে, পিকচারের সাইজটা হচ্ছে এই দেখেন এখানে দেওয়া আছে 200x100, 200x100 পিক্সেল, 200 হচ্ছে উইডথ আর 100 হচ্ছে হাইট করে আমরা একটা পিক্সেল কেটে নিব, ওই পিক্সেলটা এখানে আপলোড করব। পিক্সেলের সাইজটা ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পর এখানে দেখেন ক্যাপশন যদি অ্যাড করতে চান, ফেসবুকে যখন ক্যাপশন অ্যাড করেন তখন অ্যাড করতে যাবেন। তারপরে আপনার ইমেজ অ্যালাইনমেন্ট, ইমেজটাকে সেন্টারে রাখবেন না পিছে রাখবেন, অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিলাম। তারপর ইমেজ স্টাইল, ইমেজ স্টাইলটা কেমন থাকবে, গোল করবেন, রাউন্ড করবেন, সার্কেল করবেন, কি করবেন, বর্ডার করবেন, শ্যাডো করবেন না কি করবেন, সব এখান থেকে দিতে পারবেন। রাউন্ড দিয়ে দেই। আর এরপরে ওয়ান ক্লিক অ্যাকশন, আচ্ছা ওয়ান ক্লিক অ্যাকশন এইখানে হচ্ছে ইমেজের সঙ্গে আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। দেখেন লিঙ্ক টু লার্জ ইমেজ, ইমেজের সঙ্গে আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। ওপেন কাস্টম লিঙ্ক, একটা লিঙ্ক ওপেন হবে, কাস্টম ভাবে একটা লিঙ্ক ওপেন হবে নতুন একটা পেজে, জুম হবে। ঠিক আছে, যদি আমরা ক্লিক করি তখন ইমেজটা জুম হবে, অর্থাৎ জুমে ক্লিক করে জুমে রেখে দেই, এই কেমন হয়। তারপর নিচে আসছে এক্সট্রা ক্লাস সিএসএস, এক্সট্রা ক্লাস নেম, ক্লাস নেমটা হচ্ছে সিএসএস, ডিফারেন্ট ভাবে আপনি যে কাস্টম সিএসএস অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এরপরে ট্রানজিশন দিলে, তারপরে আপনার অ্যানিমেশন আছে, হোভার ইমেজ আছে, অ্যানিমেশন আছে। তো সিএসএস অ্যানিমেশন থেকে এখানে এলিমেন্ট শোস ফ্রম লেফট সাইড, আচ্ছা সিএসএস যে এলিমেন্টটা এখানে শো করেছে সেটা হচ্ছে লেফট সাইড থেকে পিকচারটা চলে আসবে। দেখি কেমন হয় স্টাইলটা। হোভার ইমেজ, হোভার ইমেজ একটা দিয়ে দেই, জুম ইন, আচ্ছা জুম ইন দিয়ে দিলাম, হোভার ইমেজ জুম হবে। যখন মাউসের কার্সারটা ওইটার উপর রাখবেন, মেটার উপর রাখবেন, তখন পিকচারটার উপর রাখবেন, তখন এটা জুম হবে। সেভ চেঞ্জ করে আবার আপডেট করে দেই, দেখি কি অবস্থা। রিফ্রেশ, ফুল একটা ইমেজ চলে আসছে, দেখেন হোভার হচ্ছে না, হোভার হচ্ছে কিন্তু হোভার হয়ে গেছে, হোভার হয়ে গেছে, সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপরে পরের যে সেকশন গুলো আছে, এগুলোতেও সেম ভাবে অ্যাড করে দিবেন। আমি কপি করে দিচ্ছি, জাস্ট কপি করে দিয়ে আপডেট করে দিলাম, একই লিঙ্ক দিয়ে দিলাম, একই অ্যাড দিয়ে দিলাম, তিন টাইমে আবার সেভ চেঞ্জ। ওকে, তিনটা টিম মেম্বারের ছবি চলে আসছে। এখন ছবি চলে আসার পর এখানে লেখা আছে নিচে নাম, হ্যারি পটার, নামগুলো আমরা দিয়ে দেব, নামগুলো ক্লিক করলাম। এখন এখানে কি করব, সেকশনের নিচে দেখেন প্লাস চিহ্ন আছে, সেকশনের নিচে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর টেক্সট ব্লক, টেক্সট ব্লকে ক্লিক করে নামটা ওখানে বসায় দিব, দিয়ে সার্কেল সেন্টার করে দিয়ে সেভ চেঞ্জ। এরপর আছে সিইও, এটাও নিয়ে নেই, নিয়ে আবার এখানে প্লাস করে টেক্সট ব্লক, সিইও সেন্টার, অথবা আপনারা একটা টেক্সট ব্লকের মধ্যে সবগুলো দিতে পারবেন, একটা টেক্সট ব্লকের মধ্যে। তখন আপনার এই
যখন আপনি একটা টেক্সট ব্লকের মধ্যে দিবেন তখন রেসপন্সিভ হইতে সমস্যা হবে, ভেঙে ভেঙে আসবে বা একসঙ্গে সবগুলো লেখা চলে আসবে, বুঝতে পারছেন? তার কারণে আমরা আলাদা আলাদা করে এখানে এলাইনমেন্ট গুলো সিলেক্ট করতেছি। আবার টেক্সট ব্লক করে মানে এই টেক্সটটাই দিয়ে দিলাম এখানে প্যারাগ্রাফ আকারে। আচ্ছা সরি, ভুল হয়ে গেল, সেন্টার করে নেই, সেন্টার করে দিলাম, ঠিক আছে, সেন্টার করে দিলাম। আচ্ছা এখন আপডেট দেখি, রিফ্রেশ দিয়ে হ্যারি পটার সিইও টেক্সট গুলো চলে আসছে, ঠিক আছে, টেক্সট গুলো চলে আসছে। এখন ফাঁকা ফাঁকা করার জন্য সেপারেটর ইউজ করতে পারেন অথবা এমটি স্পেস। কি কি ইউজ করতে পারবেন ফাঁকা ফাঁকা করার জন্য? সেপারেটর, আর একটা কি আছে, কেউ জানেন না? দুইটা এলিমেন্টের মাঝে ফাঁকা রাখার জন্য আমরা সেপারেটর ইউজ করতে পারি অথবা এমটি স্পেস এমটি স্পেস ইউজ করতে পারি। আচ্ছা ওইটা হলো থাক, ইউজ পরে করতেছি। এরপর মার্জিন ইউজ করা গেলে তো শুধুমাত্র এই ইমেজের পরে মার্জিন ইউজ করলে তখন আপনার আসবে, এই ফাঁকা জায়গাটা চলে আসবে। আর এরপর দেখি টেক্সটটা এখানে মার্জিনের কোনো অপশন আছে কিনা। মার্জিনে কোনো অপশন নাই। তো মার্জিন সেট করতে হলে তখন দেখবেন যে ম্যাচ করে করে মার্জিন সেট করতে হচ্ছে। তো যেহেতু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করবো তো এত দিন যাবো কিভাবে? যেহেতু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে কাজ করবো তো অত বেশি কাজ না দরকার নাই, তাই না? তো এখানে ইন্টি স্পেশাল যেটা আছে এটা ইউজ করবেন, অনেক ইজি হবে, শুধুমাত্র একটা দুইটা ক্লিকের মধ্যে হচ্ছে। আর মার্জিন দেখা যায় কত মার্জিন করবেন, কতটুকু ফাঁকা হচ্ছে এটা বলে লেখেন, সাইজ করে নেওয়া। হ্যাঁ, এখন আমরা বাকি যেগুলো আছে শুরু করে নিই। ওকে, এখন আপডেট। সুন্দর করে লেখাগুলো চলে আসছে। আমাদের টিমের যে মেম্বারদের আমরা অ্যাড করে ফেলছি। সেকশন তৈরি হয়ে গেল আমাদের মোটামুটি কয়েকটা। আচ্ছা এরপর আসতেছে কাউন্টার, একটা সেকশন তৈরি করতেছে এখানে, কাউন্টার সেকশন। কাপস অফ কফি, পিৎজাস অর্ডার, ওয়ার্কিং আওয়ার, হ্যাপি ক্লায়েন্ট, এটা কাউন্টার এখানে অ্যাড করা আছে। তো এটা যেহেতু একটা সেকশন, তো আমরা আবার একটা সেকশন নেবো এখান থেকে, নতুন একটা রো নিয়ে নেব। ওটায় প্লাসে ক্লিক করে নতুন একটা রো, ঠিক আছে, নতুন একটা রো নিয়ে নিলাম। এরপর এখানে কটা সেকশনে ভাগ করা হয়েছে? 4টা সেকশনে ভাগ করা হয়েছে। 4টা সেকশনে যাতে ভাগ করা হয়েছে আমরা সেই রোটাকেও 4টা সেকশনে ভাগ করে নেই। 4 সেকশনে ভাগ করে নিলাম, ঠিক আছে। 4 সেকশনে ভাগ করে নেওয়ার পর এরপর দেখেন এখানে কি কি বলা আছে। 134 এদের যে নাম্বারগুলো দেওয়া আছে, নাম্বারগুলো দিব কিভাবে? এটা যেহেতু কাউন্টার করতেছে, এখানে কাউন্ট করতেছে, একটা কাউন্টার নামে এখানে এলিমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো 3টা হয়েছে না সাব সেকশন। আচ্ছা এখন এলিমেন্ট এখানে দেওয়া আছে কাউন্টার এলিমেন্ট। কাউন্টার এলিমেন্টের জন্য যেহেতু গণনা করতে যখন দেখবেন নাম্বার আসছে, এখানে নাম্বার মানে মনে করবেন কাউন্টার এলিমেন্ট এটা, ঠিক আছে, কাউন্ট করবে, গুনবে। সো গোনার জন্য এখানে কি হবে, একটা কাউন্টার এলিমেন্ট নিয়ে নেবেন এখান থেকে। ক্লাসে ক্লিক করে দেখি কাউন্টার নামে কোনো এলিমেন্ট আছে কিনা। সিওইউ কাউন্টার, এই কাউন্টার চলে আসছে। কাউন্টারে ক্লিক করব। আর একটা কাউন্ট ডাউন,
কাউন্টডাউন কোনটা? কাউন্টডাউন এবং কাউন্টার এর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? কাউন্টডাউন এবং কাউন্টার এর মধ্যে পার্থক্য? কাউন্টডাউন হচ্ছে গিয়ে পিছন থেকে, অর্থাৎ 10 9 8 7 এইভাবে গোনা, আর কাউন্টার হচ্ছে গিয়ে 1 2 3 4 এইভাবে গোনা। ধীরে ধীরে নাম্বারটা ডাউনে আসবে, কাউন্টডাউন করবে মানে কাউন্টটা ডাউন হবে, নিচে আসবে। কমবে। 10 থেকে 10 9 8 7 এরকম হবে। আর একটা হচ্ছে কাউন্টার, এটা গুনবে, এটা উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে এটা। হ্যাঁ, সময় করে থাকে ওটা কাউন্টডাউন, রাইট। আপনারা অনেক কিছু জানেন দেখতেছি, কে বলে জানেন না? হ্যাঁ, আচ্ছা এখন কাউন্টডাউন যে কাউন্টার যে অপশনটা এখানে পাইছিলাম না, কাউন্টডাউন নিলাম না, কাউন্টার অপশন নিলাম। আচ্ছা, কাউন্টার অপশন নেওয়ার পর এখানে লেখা আছে জিরো কাউন্টার, জিরো কাউন্টার এবং র্যান্ডম কাউন্টার। র্যান্ডম করলে সচরাচর মানে সব সময় বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, ঠিক আছে। আর আমরা এখানে জিরো কাউন্টার দিয়ে যদি করি সেক্ষেত্রে ডিজিট বসাতে পারবো ইচ্ছা মতো। এরপরে বক্স, দেখেন এখানে কোনো বক্স দেওয়া আছে? ফাঁকা জায়গায় আছে না? এটা ট্রান্সপারেন্ট ভাবে ফাঁকা জায়গায় আছে না? তো আমরা এখানে কোনো বক্স ইউজ করব না। বক্স এখানে ইয়েস করা আছে, নো করে দেই বক্স। আচ্ছা, এই কাউন্টার যে যে এটা আমরা তৈরি করতেছি, এই কাউন্টার থাকবে কোথায়? সেন্টারে থাকবে। ডিজিট কত কাউন্ট করবো এখানে? 134 আছে, 200 দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এরপর ফন্টের সাইজ, এরপর আছে ফন্টের সাইজ। ফন্টের সাইজ পিক্সেল আকারে দিতে পারবেন। এই যে ফন্ট গুলো আছে না এখানে, এই ফন্টের সাইজটা দিতে পারবেন পিক্সেল আকারে। তো আমরা ডিফল্ট ভাবে রেখে দিই, যদি ছোট হয়ে যায় তখন আমরা পিক্সেল ইউজ করব। পিক্সেল ইউজ করে আমরা এটাকে করব, ছোট বড় করে দিব। ফন্টের উইডথ আপনার ডিফল্ট দেওয়া আছে, ওইটাই রেখে দিলাম ডিফল্টটায়। প্রথম অবস্থায় আপনারা সবসময় ডিফল্ট যে সেটিং গুলো আছে, ডিফল্ট সেটিং থাকলে ওইটা ইউজ করে দেখবেন। যে ডিফল্ট সেটিং ইউজ করার পর আপনাদের মন মতো কাজ না হয়, তখন আপনারা এগুলা নাম্বার দিয়ে কাস্টমাইজ করবেন। ওকে, এরপর দেখেন ডিফল্ট ফন্টের কালার, কালার চলে আসতেছে। এটা হচ্ছে আপনার ফন্ট কালার কোনটা? এটা কালারটা হচ্ছে এই যে লেখাটা নাম্বারটা দেওয়া আছে, নাম্বারের কালার, নাম্বার কালার ডিফল্টটা দিয়ে দিলাম। ফন্ট কালারটা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিব না, ব্ল্যাক করে দিই। ফন্টের কালারটা ব্ল্যাক করে দিলাম। এবার টেক্সট, টেক্সট আসতেছে নিচে, কাপ অফ কফি, এখানে লিখে দেয় হ্যাপি ক্লায়েন্ট, হ্যাপি ক্লায়েন্ট, ঠিক আছে। হ্যাপি ক্লায়েন্ট, এই টেক্সটের সাইজ কত হবে? এটাও ডিফল্ট ভাবে রেখে দেই আমরা। টেক্সটের কালারটা কি হবে? কালারটা চেঞ্জ করে দেই, ব্ল্যাক করে দেই। এরপর সেপারেটর কালার, সেপারেটর যদি ইউজ করেন সেপারেটরের মধ্যে কালার কি দিবেন? সেপারেটর ইউজ করবেন না করবেন এটা এখানে বলে দিচ্ছে। তো এটা এখানে সে কোনো সেপারেটর ইউজ করে নাই, কোনো ফাঁকা জায়গা নাই। আমরা ওখানে সেপারেটর ইউজ না করে দেখি, নো করে দিলাম, ঠিক আছে। এখন সেভ চেঞ্জ করে দেই, সেভ চেঞ্জ করে আপডেটে ক্লিক করি, দেখি আমাদের এখানে কোনো অপশন বাড়তি অ্যাড হয়েছে কিনা। হয়েছে, দেখেন তো কাউন্টার অ্যাড হয়েছে। সেম ভাবে আমরা বাকি যে তিনটা আছে এখানেও কপি করে দিলাম। কপি করতেছি জাস্ট শুধুমাত্র টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে। আমি কপি করতেছি শুধুমাত্র টাইম বাঁচানোর জন্য। আপনারা একটু টাইম দিয়ে কাজগুলো করবেন, দরকার তিনটাই কাস্টমাইজ করবেন, ঠিক আছে। তিনটাই কাস্টমাইজ করে দেখবেন কেমন হয়। কাউন্টডাউনের কাছে কাউন্টডাউন দিয়ে দিবেন, কেমন চলতে থাকে। আচ্ছা, এখন দেখি রিফ্রেশ দিয়ে, কাউন্টার আমাদের চলে আসছে। ওকে, এখন এরপরে কিন্তু আরো সেকশন আছে, 1 2 3 4 5 6 7, 7টা সেকশন আছে, ঠিক আছে। আমরা আজকে এ পর্যন্ত রাখবো, আগামীকালকে 7টা সেকশন কমপ্লিট করব, কমপ্লিট করে পুরোপুরি এটা ডিজাইনটা করে ফেলবো, ঠিক আছে। আর
এখন পর্যন্ত এদের ডিজাইন পার্টটা করাইলাম আমি, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? এটা কোনো সমস্যা থাকার কথা না, কারণ ড্রাগ এন্ড ড্রপের কাজ এখানে, শুধু কোনো সমস্যা থাকার কথা না। কারো সমস্যা আছে কিনা বলেন? ফুল ক্লিয়ার, একেবারে মনে করেন পানির মতো ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা নতুন একটা কাজ দেখব, সেটা হচ্ছে এই যে এখানে লোগো চেঞ্জ করতেছি, ব্রিজের নতুন একটা পেজ নেবেন, আলাদা নতুন করে একটা পেজ নেবেন, কোনো প্রকার ডেমো ইম্পোর্ট করবেন না, শুধুমাত্র প্লাগইন গুলো সেটআপ করবেন, সেটআপ করার পর নতুন একটা পেজ নেবেন, পেজ নিয়ে সেই পেজের মধ্যে ডিজাইন করবেন। ঠিক আছে? আপনাদের কিন্তু আজকে অ্যাসাইনমেন্ট থাকবে এটা, এই যে যে এটা করলেন পুরো আমি যতটুকু পর্যন্ত করাইছি এতটুকু আপনি আপনারা করবেন, বা আরো যতটুকু করবো আমি এখানে মেনু অ্যাড করব, এগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে। ঠিক আছে? যে পেজ দিয়ে করলাম এটা নতুন একটা পেজ তৈরি করছি আমি, এটা এখন নতুন একটা পেজ তৈরি করছি, পেজে গিয়ে পেজের মধ্যে গিয়ে দেখেন নতুন একটা পেজ তৈরি করছি, কোনো ডেমো কিন্তু আমি ইম্পোর্ট করে নেই, নতুন পেজ একটা তৈরি করছি, নতুন পেজ তৈরি করে সেই পেজের মধ্যে ডিজাইন করতেছি আমি। বুঝতে পারছেন? ও যেটাতে কপি করতেছেন এটা একটা ডেমো, এটা একটা ডেমো সাইট, ওইখান থেকে কপি করতেছি। ঠিক আছে? এটা ডেমো সাইট, একটা ডেমো সাইট, ডেমো সাইট থেকে দেখে কপি করতেছি। এরকম ক্লায়েন্ট আপনাকে ছবি দিতে পারে, পিকচার দিতে পারে, একটা পিএসডি ফাইল দিতে পারে। ঠিক আছে? এটা আপনাকে এরকম করে ক্লায়েন্ট আপনাকে একটা ইয়া দিয়ে দিল, পিকচার দিয়ে দিল, পিএসডি ফাইল দিয়ে দিল। ঠিক আছে? ডেমো আমরা কোনো প্রকার ডেমো ইম্পোর্ট করবেন না। ঠিক আছে? কোনো প্রকার ডেমো ইম্পোর্ট করবেন না। থিমের ফাইল, এই যে আমি যে ডেমোটা দিয়েছি, এই যে ডেমোটা যেটা কাজ করতেছি আমি, এই ডেমোটা আপনাদের দিয়ে দিব আমি, ওই ডেমোটা দেখে দেখে ওইভাবে কপি করবেন। ওকে? বুঝতে পারছেন? হ্যাঁ, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস সেম জিনিস, এটা এখানে যে করতেছি আমরা, ওই পিএইচডি টু এইচটিএমএল যেভাবে ডিজাইন করলাম এইভাবে কিন্তু এইচটিএমএল ডিজাইন করা যায়। আমরা যেভাবে ডিজাইন করতেছি এটা কিন্তু এইচটিএমএল পার্টটাই করতেছি মনে করেন, শুধুমাত্র কোডিং করে ওটা কোড আর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ, সেম জিনিস। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যে সেকশনটা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে পেজটা তৈরি করলাম, পেজের একটা মেনু থাকবে, হেডার থাকবে, হেডারের মধ্যে একটা মেনু থাকবে, অনেকগুলো মেনু থাকবে, সেই মেনুগুলো কিভাবে অ্যাড করব, এই মেনুগুলো অ্যাড করার অপশন থাকবে। আর একটা থাকবে আপনার স্লাইডার অ্যাড করা। স্লাইডার কোন জায়গা থেকে অ্যাড করব? স্লাইডারও কিন্তু আমরা কোথা থেকে ইম্পোর্ট করব না, স্লাইডার আমরা নিজেরাই বানাবো। ওকে? আচ্ছা, টোটালি আমাদের হাতের কাজ হবে এখন, মানে কাপড় সেলাই করতেছি, মেশিন দিয়ে সেলাই করতেছি, হাতে সেলাই করতেছি, এই অবস্থা। স্লাইডার রেগুলেশন অথবা লেয়ার স্লাইডার, আর একটা স্লাইডার এখানে এই ব্রিজটির মধ্যে অ্যাড করা আছে, কোড স্লাইডার। তিনটা যে কোনো একটা স্লাইডার ইউজ করে আমরা কাজ করব। কোড স্লাইডার শুধুমাত্র এই থিমের জন্য, আর স্লাইডার রেগুলেশন আর লেয়ার স্লাইডার এগুলো হচ্ছে আলাদা যে সাইটগুলো আছে অন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এতে থিমের মধ্যে লেয়ার স্লাইডার এবং স্লাইডার রেগুলেশন এগুলো ইউজ করা হয় ম্যাক্সিমাম সাইডে, ম্যাক্সিমাম ইয়াতে থিমে। আর কোড স্লাইডারটা শুধুমাত্র ব্রিজ থিমের জন্য। ওকে? তো আমরা আগে ফার্স্ট অ্যাড করব মেনু। মেনুতে আমার দেখেন কি কি আছে এখানে, অ্যাবাউট আস, পোর্টফোলিও, সার্ভিস, ব্লগ, কন্টেন্ট, সাথে কন্টাক্ট অ্যাড করব। আচ্ছা, এগুলো অ্যাড করার জন্য আমাদের মেনু অ্যাড করার জন্য যাইতে হবে কোথায়? মেনু অ্যাড করার জন্য যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। লিখে নেন, মেনু অ্যাড করার জন্য, মেনু কাস্টমাইজ করার জন্য আমরা যাইতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এই যে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স আসলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনু নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট। এখন দেখেন এখানে কোনো প্রকার কোনো মেনু কিন্তু তৈরি করা নাই, তো আমরা এখানে একটা মেনু তৈরি করে নিই। মেনুর নাম দিচ্ছি মেইন মেনু, মেইন মেনু লিখে দিয়ে দিই। এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করে মেনু একটা তৈরি হয়ে যাবে, মেনু তৈরি হয়ে গেছে। এখন মেনু তৈরি হয়ে গেল, মেনু তৈরি হওয়ার পর এই মেনুর যে অ্যালাইনমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলো আছে মেনুতে, যে জিনিসগুলো আছে এই এলিমেন্ট গুলো আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে? এলিমেন্ট গুলোকে আমাকে অ্যাড করতে হবে। আচ্ছা, এইখানে দেখেন অ্যাবাউট আস, আপনার যদি অ্যাবাউট আস নামে কোনো পেজ থাকে,
সেই পেজটাকে এখানে অ্যাড করে দিতে পারবেন মেনুর মধ্যে। এইখানে অ্যাবাউট আস এর মধ্যে এই যে স্লাইডারটা, এই যে ডেমোটা আছে, এটা করছে কি, এই অ্যাবাউট আস এ ক্লিক করলে এটাকে ওয়ান পেজের একটা পোর্টফোলিও সাইট, ওয়ান পেজ। অ্যাবাউট আস যখন ক্লিক করতেছে আমি, এটা ড্র্যাগ করে নিচে আসতেছে, নিচে এসে দেখাচ্ছে কোন জায়গায় অ্যাবাউট আস এর অপশনগুলো আছে। আবার যখন আমি পোর্টফোলিওতে ক্লিক করতেছি, পোর্টফোলিও কোন জায়গায় আছে সেখানে নিয়ে যাচ্ছে। আর সার্ভিসে যখন ক্লিক করতেছি, সার্ভিস কোন জায়গায় আছে সেখানে নিয়ে যাচ্ছে। ব্লগ কোন জায়গায়, ব্লগে ক্লিক করলাম, ব্লগে নিয়ে আসলো। কন্টাক্টে ক্লিক করলাম, কন্টাক্টে নিয়ে আসলো। ঠিক আছে, এইগুলা এইগুলা আপনারা দ্বারা কি বলে, এই যে কাজটা তো করতেছি না, এই কাজটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজ। এটা কিন্তু প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার হিসেবে হয়তো মানে একবারে প্রফেশনাল ভাবে এইচটিএমএল এর কাজ না লাগে না, কিন্তু বেসিক জানা থাকলে ভালো। ওতে হেডিং গুলো জানা যায়, হেডিং, তারপর সিএসএস গুলো একটু জানা থাকলে জানা যায় কোন জায়গা থেকে কি করতেছেন, বুঝতে পারছেন? আর এদের যে কাজটা করলাম আমি, এদের এখানে ক্লিক করতেছি, চলে আসতেছে, এগুলো কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে করে। তো জাভা স্ক্রিপ্ট দিয়ে পরে এই কাজগুলো আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে না করে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি। এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় কিনা, ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় কিনা এটা দেখবো। তো এই যে সেম সিস্টেমটা আমরা কিন্তু আমাদের যে সাইটে অ্যাড করছি, এখানে এই সাইডেও কিন্তু অ্যাড করব। এখানে মেনুগুলো ক্লিক করে কিভাবে এখানে আসা যায় এটা আমরা এখান থেকে তৈরি করব। ঠিক আছে, এই তৈরি করাটাকে কালকে দেখাবো আপনাদের। আজকে জাস্ট আমরা এখানে মেনুগুলো তৈরি করি। ঠিক আছে, মেনুগুলো তৈরি করে কি মেনু তৈরি করব, এখানে মেনু আছে। প্রথমে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব, অ্যাপিয়ারেন্স, এরপর মেনু, এরপর গিয়ে নতুন একটা মেনু তৈরি করব। যদি মেনু না থাকে, আদার মেনু থাকলো, যদি আমরা ডেমো ইম্পোর্ট করেন তাহলে আমাদের মেনু একটা তৈরি হবে, একটা না মানে 5-6টা মেনু তৈরি হবে এখানে। যদি আমাদের কোনো মেনু তৈরি করা ছিল না, একটা মেনু তৈরি করে নিয়েছি, তারপরে এই মেনুর মধ্যে আমরা এই যে এলিমেন্ট গুলো আছে এগুলো অ্যাড করব। ঠিক আছে, তো আমাদের ইচ্ছে করে এখান থেকে পেজও অ্যাড করতে পারি। সিম্পল পেজ নামে একটা পেজ আছে আমাদের, সেই পেজটা এখানে মেনুতে অ্যাড করতে পারি। দেখেন সিম্পল পেজ যে পেজটা আছে, পেজের মধ্যে ক্লিক করে পেজটা এখানে শো করতেছে, টিক মার্ক করে অ্যাড টু মেনু। ঠিক আছে, অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, এটা কিন্তু মেনুতে চলে আসছে। আচ্ছা, এটা সেভ চেঞ্জ করে দেখি ওইখানে মেনুতে শো করতেছে কিনা। দেখলো, হ্যাঁ মেনুতে শো করতেছে, দেখেন তো মেনুতে শো করতেছে কিছু, কিছু দেখা যায় মেনুতে শো করে কিছু? কই মেনুতে শো করে? জি স্যার লিখছেন, মেনুতে তো কিছু শো করে না, কোনো কিছুই নাই মেনুতে। আমাদের এখানে মেনুর এখানে দেখেন নিচে মেনু সেটিং একটা অপশন আছে, মেনু সেটিং থেকে আমাদের দিতে হবে ডিসপ্লে লোকেশন, কোন জায়গায় মেনুটা শো করবে। টপ নেভিগেশন, মোবাইল, ফুল স্ক্রিন নেভিগেশন, তিনটা আমরা ইয়া করে দিলাম, টিক মার্ক করে দিয়ে সেভ চেঞ্জ ক্লিক করি। এখন দেখেন এইখান থেকে আমরা ইয়া করে দেই, মেনু সেটিং থেকে মেনু লোকেশনটা সিলেক্ট করে দিব। তারপর দেখেন স্যাম্পল পেজ নামে একটা এখানে মেনু সিলেক্ট তৈরি হয়েছে, দেখা যায় স্যাম্পল পেজ। তো এখন এখন দেখেন এর পরের যে মেনুগুলো আছে, ওই তিনটা ডিটেইলস বলতে কোন, ও তিনটা ডিটেইলস। আচ্ছা, মেনু সেটিং টপ বার বলতে টপ নেভিগেশন একবারে উপরে চলে যাবে, এটা উপরে দেখতে পাবেন। যখন ডেস্কটপ ভিউতে আসবেন তখন এই মেনুটা, এই মেনুটা তৈরি করছি আমরা, এই মেনুটা সবার উপরে দেখতে পাবেন। ঠিক আছে, তারপরে আসছে মোবাইল নেভিগেশন। মোবাইল নেভিগেশন হচ্ছে মোবাইলে যখন আপনি ভিউ করবেন, যখন মোবাইল দিয়ে ব্রাউজ করবেন তখন আপনি এটা দেখতে পাবেন, মোবাইল নেভিগেশন। আর ফুল স্ক্রিন নেভিগেশন হচ্ছে আপনার সাইটটা যখন পুরো পর্দার মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রেসপন্সিভ হবে, তখন আপনি কি বলে ট্যাবের মধ্যে ওপেন করবেন, তখন এই মেনুটা ওইখানে দেখা যাবে, মানে রেসপন্সিভ ভাবে দেখা যাবে ওইটা, বুঝতে পারছেন? ডানে উপরে যে চিহ্নটা ছিল সেটা মেনু, মেনু মেনু, হ্যাঁ এটাও মেনু চিহ্ন, এখানে ক্লিক করলে মেনুগুলো চলে আসবে। ঠিক আছে, এটা আলাদা একটা মেনু, ওইটা দেখা পরে দেখাবো, ওটা আলাদা একটা মেনু।
ওটা বলা হয় ই কমার্সের ভাষায় বলা হয় ডিপার্টমেন্টাল মেনু, ঠিক আছে? একটা পপআপের মতো আর কি। জি, রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা, এখানে মেনু গুলো অ্যাড করতে পারবো আমরা এখান থেকে। আচ্ছা, এখানে পেজ অ্যাড করলাম, এমনকি এখানে পোস্টও অ্যাড করতে পারবেন। এই পোস্ট যে আছে এখানে আমরা সাইডে, এই পোস্ট গুলো অ্যাড করতে পারবেন মেনুতে। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, পোস্টটা ওই এখানে অ্যাড করতে পারবেন। শুধুমাত্র এখানে টিক মার্ক করবেন, করে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, চলে আসবে এখানে। এখন আমি পোস্টও করতেছি না, পেজ করলাম, একটা পেজ করে দেখাইলাম, পোস্ট করতেছে না। সো এখানে জাস্ট কাস্টম লিংক ভাবে করবো, আমরা কাস্টম লিংক দিব, একটা নাম থাকবে এখানে, শুধু একটা লিংক থাকবে, এই আর কি। আর এখানে যে মেনুর নামগুলো আসছেন, পেজ বা কোনো নাম যখন নিয়ে আসবেন, রিমুভ করবেন কিভাবে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করলে নিচে আসবেন, দেখেন রিমুভের অপশন চলে আসছে, এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে? আমরা এখান থেকে কাস্টম লিংক দিয়ে আমরা কিছু মেনু তৈরি করি। কাস্টম লিংক প্রথমে বলছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস লিখি এখানে ABOU অ্যাবাউট আস। এখানে কাস্টম একটা লিংক দিব, লিংক আমি হ্যাশ হ্যাশ দিয়ে দিলাম। হ্যাশ কোনো লিংকে কোনো কাজ করবে না, জাস্ট এখানে হ্যাশ দিয়ে দিলাম। অ্যাড টু মেনু, মেনু এখানে অ্যাড হয়েছে অ্যাবাউট আস। এরপর দিলাম, এবার কি বলছে, পোর্টফোলিও। এটা সিম্পল একটা মেনু দিয়ে দিচ্ছি এখানে, পোর্টফোলিও। এখানে আবার দিলাম হ্যাশ। কোনটা কনফিউজ হয়ে গেছিলেন সাগর চৌধুরী? হ্যাঁ আর হ্যাঁ, আপনি যে কাজগুলো করতেছেন স্যার সেটা একটু লেটে আসতেছে, নেটে কি প্রবলেম? সবাইকে লেটে পাচ্ছেন? জি স্যার, আমিও লেট পাচ্ছি স্যার, আগে পরে হচ্ছে স্যার। আচ্ছা, দেখার সঙ্গে কথা মিল আছে? জি না, না স্যার, কথা আগে আসতেছে স্যার। মানে কথা আগে যাচ্ছে, লেখাটা পরে আসতেছে, কথাটা আগে যাচ্ছে। আচ্ছা দেখা আগে আসতেছে, কথাটা পরে আসতেছে। স্যার আমি তো হ্যাঁ, মনে করছিলাম কথাই আগে আসতেছে, দেখাটা পরে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় স্পিড, এটা স্পিডের কারণে, ঠিক আছে? আচ্ছা, এই একটু দেখেন আস্তে আস্তে করেন স্যার, নইলে আবার পরে বুঝবো না কিছু। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এইখানে মেনু আমরা অ্যাড করলাম, লিঙ্কের টেক্সটটা দিব, মেনুতে টেক্সটটা আছে এখানে, সেই মেনুর টেক্সটটা এখানে অ্যাড করে দিব। টেক্সটটা অ্যাড করে দেওয়ার পর এখানে লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে আমি হ্যাশ মেনু দিয়ে কাজ করতেছি। এরপরে আসছে আমার পোর্টফোলিও সার্ভিস ব্লক কন্টেন্ট, একই সার্ভিস। কন্টাক্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন সেভ মেনুতে ক্লিক করি। এখন দেখি মেনু শো হয়েছে কিনা, এখানে মেনু দেখা যাচ্ছে? স্যার জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের মেনু কিন্তু আমরা অ্যাড করে ফেলছি, মেনু আমরা তৈরি করে ফেললাম, মেনু তৈরি করে ফেলছি। এখন এটা আইকনটা চেঞ্জ করব, এখানকার যে লোগোটা আছে লোগোটা চেঞ্জ করব, ঠিক আছে? আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে এটা এখানে কোড অপশন নামে একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন, লোগো। কোড অপশন। কোড অপশন থেকে দেখেন লোগোর একটা অপশন এখানে আছে, যেখানে লোগো হেডার ফুটার আছে। তো এখান থেকে কোড অপশন থেকে আমরা লোগোতে চলে যাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। গতকাল লোগো চেঞ্জ করছি, কিন্তু লোগো চেঞ্জ করার পর থিমের মধ্যে আবার একটা লেখা ছিল নিচে, উপর থেকে নিচে নামছিল, সেই লেখাটাকে কি বলবো আমরা? হেডার। হেডার 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 লেখা বলতে কোনটা লেখা? আমরা লোগো আপ দিছিলাম, দেন ওখানে একটা থিমের উপরে আলাদা করে একটা বড় লেখা ছিল, ওই লেখাটাকে কি বলবো যদি ওই জায়গায় চেঞ্জ করতে চাই থিমের উপরে? থিমের উপরে লেখা? স্যার আমরা যে স্লাইডটা দেখছিলাম না স্যার কালকে, হ্যাঁ হ্যাঁ, ওই স্লাইডের উপরে একটা লেখা ছিল, উনি মনে হয় মেবি ওটা কথাই ও বলতেছেন। আচ্ছা, হ্যাঁ, এই যে যে মেনুটা অ্যাড করছেন না, মানে এটা এরকম এরকম স্লাইড করতেছে আর উপরে লেখা আসতেছে এরকম। তার এখনো আসে নাই।
না স্যার, না স্যার, ওই স্লাইডটা দেখার পরে স্লাইডের মধ্যে একটা লেখা ছিল। মানে এইখানে অ্যাড করা ছিল লেখাটা, তাই না? পেজের নিচে স্যার ওই একটা মেয়ের মাঝে ছবি মাঝে ছিল, then এই উপরে স্যার, লেখা এইখানে যে লেখাগুলো স্যার। দেখা যাচ্ছে না, এটার মধ্যে ওটা দেখা যাচ্ছে। স্লাইডারের, ওইগুলো স্লাইডারের। ও স্লাইড আচ্ছা মানে স্যার, অ্যাড করা ছিল স্যার। হ্যাঁ, ওইগুলো স্লাইডারের টেক্সট। আচ্ছা স্যার। আচ্ছা, তো এখন আমরা মেনুটা চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? মেনুটা চেঞ্জ করে ফেলছি, এখন আমরা লোগোটা চেঞ্জ করব। কোড অপশন থেকে লোগো অপশনে আসবো, আসে এখানে লোগোটা আপলোড করে দিব, ঠিক আছে? এখান থেকে লোগোগুলো আপলোড করে দিব। আমি কালকে বলছিলাম কিভাবে লোগো আপলোড করবেন, কোথায় কোথায় আপলোড তার করবেন। তার থিমের ওই লেখাটা কি চেঞ্জ করা যাবে? কোন লেখাটা? ওই থিমের সাথে যেটা দেওয়া আছে। সব চেঞ্জ করবে, সব। আচ্ছা স্যার, ওইটা একটু দেখাইন স্যার। আচ্ছা, এখানে ব্রিজ লোগোটা দেওয়া আছে না? হ্যাঁ এই ব্রিজ লোগোটা চেঞ্জ করলাম এখান থেকে। এই যে কোড অপশন থেকে লোগো, কোড অপশন থেকে লোগোতে আসার পর আপলোডে ক্লিক করব, ক্লিক করে লোগো একটা এখানে ইম্পোর্ট করে দেই। মানে এই লোগোটা দিয়ে দিলাম, লোগো দিলাম। এখানেও সেম লোগো। এখানে ডার্ক সাইডের জন্য কি লোগো হবে, তারপরে আপনার স্টিকি হেডারের জন্য কি লোগো হবে, এটা দিয়ে দিলাম। সেম লোগো দিয়ে দিচ্ছি সব জায়গায়। ফিক্সড, যখন ফিক্সড হবে হেডারটা তখন কেমন লোগো হবে, মোবাইলে কি লোগো দেখা যাবে, লোগো, ইমেজ, স্লাইড, মেনু এরিয়া, বটম, লোগো হাইট ফর মোবাইল লোগো। তারপরে আপনার কি বলে, লোগোর হাইটটা যেখানে দিবেন, এখানে কত পিক্সেলের মোবাইলের মধ্যে করবে, শো করবে, সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা আপনার চেঞ্জ করে নিয়ে আসবেন। প্রথমে যে লোগোটা আপলোড করলেন না, লোগোটা আপলোড করার পর সেম সেলস ক্লিক করবেন, করার পর রিফ্রেশে দেখবেন যে লোগোটার কোনো চেঞ্জ হয়েছে কিনা, বড় ছোট হয়েছে কিনা। বিশাল বড় লোগো হয়ে গেছে, বিশাল বড় লোগো হয়ে গেছে। লোগোটাকে চেঞ্জ ছোট করে দিব। লোগোর হাইটটা দিয়ে দিলাম ধরেন 20 পিক্সেল। 20 পিক্সেল দিয়ে সেভ চেঞ্জ করি, দেখি আবার এমন ফিলছে। সেম হয়ে গেছে। 10 আর ওইটা তো মেবি মোবাইলের জন্য। ওটা তো মোবাইলের ছিল স্যার। চেঞ্জ করতে হবে, হ্যাঁ? ওইটা এটা এটাও মোবাইলের হেডার, ওটা উপরে মনে হয় পিসিতে আছে। নিচে আমাদের maybe এটা মোবাইলের জন্য। এটা মোবাইলের জন্য। স্যার দোনোটাই মোবাইল ডিভাইস আর মোবাইল হেডার। উপরে পিসিতে আছে হয়তো উপরে। এখানে লোগোর যে সাইজটা আছে, লোগোর সাইজটা আপনারা মানে দিয়ে ফটোশপ দিয়ে লোগো সাইজ অনুযায়ী কেটে নেবেন, ঠিক আছে? লোগোটা এক সাইজ আছে, আপনার কি বলে স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন। সাইজ অনুযায়ী কেটে নিলে তখন আপনারা এখান থেকে নিতে পারবেন। ওইটা আমার এটা সাইজ দেখেন 80/174 পিক্সেল। এখানে আমরা এটা পিক্সেলে কমাই দেই, 800 বাই, এখানে আমি 100 করে দিলাম, 100/22 স্কেল। ছোট হয়ে গেছে। এখন এটা আপলোড করি, দেখি। রেজুলেশন কমে গেছে এখান থেকে। 20 পিক্সেল এবং 300 পিক্সেল দেওয়া আছে। 20 পিক্সেল এবং 300 পিক্সেল দিলে অনেক ছোট হয়ে যাবে এটা। এটা কেন পিক্সেল নির্বাচন করার একটা বুদ্ধি আছে। আপনাদের কি আছে, কি বলে, এটা কি বলা হয়, এটা লাইট শট নামে একটা আছে, সফটওয়্যার আছে, এটা স্ক্রিনশট নেওয়া যায়। এই সফটওয়্যারটা আপনারা জানেন? আপনারা স্নিপিং টুল আছে। স্নিপিং টুল না, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, ওটাতে দেখেন। এইখানে দেখেন আমি এইখান থেকে এই পর্যন্ত লোগো দিব। লোগোটা সাইজ কত হবে, এতটুকু লোগো দিব। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। দেখতে পাচ্ছেন? এখানে আমি একটা মার্ক করছি এক জায়গায়, দেখতে পাচ্ছেন? জি স্যার।
284 ইনটু 71। 284 পিক্সেল বাই 71, মানে 77 দিলাম এটা, আর 284, ঠিক আছে। নিচে দুটো নিয়ে আসি, আরো আরো বড় করি, এখান থেকে সুন্দরভাবে 300 300 দিলাম, 300 পিক্সেল বাই 77 পিক্সেল দেই উপরে 77, 300 বাই 77 দিলে এরকম একটা আমার সাইজ চলে আসে, ঠিক আছে। 300 বাই 77। এখন আমরা ফটোশপের মধ্যে কেটে যাই। এখন আমরা হয়তো গ্রাফিক ডিজাইনার, এতক্ষণ হলাম ওয়েব ডেভেলপার, এখন গ্রাফিক ডিজাইনার। লাইট শট, লাইট শট না কি যেন নাম, আচ্ছা কোনটা গেল। গ্রাফিক ডিজাইন ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে কাজ করা বেশি সহজ না? ইলাস্ট্রেটর তো আপনার ভেক্টর ইমেজ নিয়ে কাজ করে। ইলাস্ট্রেটর না, আমি ইলাস্ট্রেটরে কাজ করা মজা পাই, কিন্তু এই ফটোশপে কিছু বুঝি না। মানে যে যেমন পারে আর কি, মনে করেন আপনার প্র্যাকটিস আছে ইলাস্ট্রেটরে কাজ করার, এখানে কাজ করতেছেন, ঠিক আছে। আচ্ছা উইডথ কত দেখলাম আমরা, 300, আর হাইট কত ছিল, 72। 70 হাইট ছিল 77 না। এখন আমরা এটাকে করে রিনেম করে নিই, কারণ ওটা আগে আপলোড করেছিলাম তো, নিজে নিজে যাবে না। কোড অপশন থেকে আপলোড, এখন আমি এখানে আপলোড করে দেব। আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইল, এরপর লোগোটা কই, লোগো সিলেক্ট করে দিলাম। আগে যেটা ছিল এটা ডিলিট করে দেই, সুবিধা হবে। আচ্ছা আবার সিলেক্ট ফাইল, এটাতে আসে আবার সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল, সেভ চেঞ্জ। দেখি এখন লোগোটা, লোগো সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। লোগো সাইজটা দেখি আমরা, নেবে দেখি আসলে লোগো সাইজ ছোট হয়েছে কিনা। 300 পিক্সেল বাই 80 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে লোগো সাইজটা ছোট করে নেবেন, ঠিক আছে। এখানে লোগোটা চেঞ্জ করলেন, মেনু নিয়ে আসলেন, এরপর যে হেডার মেনুটা আছে, হেডার অপশনটা আছে, এই যে হেডারের অপশনটা আছে, এইখানে দেখেন স্টিকি, এখানে দেখেন নিয়ে নিচে নিয়ে আসতে যান, সুন্দর ফটকে চলে আসতে যায়। আবার এখানে নিচে যান, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো এইখান থেকে দেখেন হেডার অপশনটা আছে, হেডার অপশন থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন। সুইচ টু লেফট মেনু, header and grid, no. আচ্ছা এইখানে কোথায় গেল, হেডার স্ক্রিন, হেডার স্ক্রোল স্টাইল, কি ডার্ক লাইট স্টাইল দিবেন, তারপরে হেডার ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে কি কালার আছে দেখেন। এই কালারটা সিলেক্ট করবেন কিভাবে দেখেন, এই যে কালারটা এখানে আছে, এই কালারটা এখান থেকে সিলেক্ট করে কিভাবে নিয়ে যাবেন, একটা সফটওয়্যার ইউজ করবেন, স্যার পিকজি সফটওয়্যার স্যার, এটার নাম হচ্ছে পিকজি নামে একটা সফটওয়্যার আছে, মনে হয় 10 কিলোমিটার কি 11 কিলোমিটার সফটওয়্যারটা, 11 কিলোমিটার সফটওয়্যার। কালার পিকার দিয়ে করতে পারবেন, অথবা পিকজি যখন দিবেন, পিকজি ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করবো যেখানে নিয়ে যাবো সেই কালারটা সে নিয়ে নিবে। কারণ এইখানে আসলাম, এই কালারটা এখানে মাউসের কার্সার রাখলাম, দেখেন এটার মধ্যে ওই কালারটা নিয়ে নিছে। এরপর কন্ট্রোল অল্টার সি দেওয়ার সঙ্গে সঙ্গে কালার কোডটা কপি হয়ে যাবে, কালার কোডটা কপি হয়ে গেল, এই কালার কোডটা কপি হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, এই যে এখানে কালার কোড দেওয়ার অপশন, সেভ করে দেই। বুঝছে চেঞ্জ হয়েছে দেখেন তো,
স্যার। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন জি স্যার। এখন নিচে যখন আনতেছি তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না, আমাদের সঙ্গে কিন্তু হেডারটা আসতেছে না, ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে ওটার সঙ্গে। এই হেডারটা আছে না, এটা কিন্তু আসতেছে না, নিচে আসতেছে না। এখানে যেমন দেখুন নিচে আসার সঙ্গে সঙ্গে ব্যাক এখানে হেডারটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সেরকম আসতেছে না। তো এটার জন্য কি করতে হবে, দেখেন হেডার ট্রান্সপারেন্ট যদি করেন আপনারা তাহলে এরকম যখন উপরে নিয়ে যাবেন তখন এরকম নিচে দেখা যাবে, নিচে একটা ওয়ান যে আপনার স্লাইডার চলতেছে, স্লাইডারের উপরে মেনুটা দেখতে পাচ্ছেন, এভাবে আসবে। যখন ট্রান্সপারেন্ট করবেন, ট্রান্সপারেন্ট যখন সিলেক্ট করে দেবেন তখন, ঠিক আছে। তখন এখানে সিলেক্ট করার দুটো অপশন আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। যদি 1 করে দেন তাহলে ওটা থাকবে ফিক্সড, আর যদি থাকেন 0 করে দেন তাহলে ওটা হয়ে যাবে ট্রান্সপারেন্ট। তো আমরা এখানে 0 করে দেই, এখানে লিখে দিয়েছি, এখানে দেখেন চুজ এ ট্রান্সপারেন্সি ফর দি হেডার ব্যাকগ্রাউন্ড কালার 0 ফুললি ট্রান্সপারেন্ট, আর 1 হচ্ছে কি অপাকু নাকি অপাকু। 0 করে দিলাম, 0 করে দেওয়ার পর সেভ চেঞ্জ, দেখে ট্রান্সপারেন্ট হয়েছে কিনা দেখেন। যখন উপরে আনতেছি কোনো কালার নাই, ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটা। এরপর নিচে আসেন, বটম বর্ডার কালার, বটম বর্ডার ট্রান্সপারেন্সি কালার, তারপরে স্টিকি মোবাইল হেডার স্টিকি, মানে উপরে নিয়ে গেলে এটা স্টিকি থাকবে, নরমাল থাকবে, বোঝা যাবে, দেখা যাবে, বুঝতে পারছেন? যেমন ফিক্স থাকতেছে না, এটা মোবাইলের জন্য। আচ্ছা, ফুল ব্যাকগ্রাউন্ড ড্রপ ডাউন, স্টিকি আচ্ছা, সাইড লোডিং দেখাবে, সেটার জন্য আছে এখানে, দাঁড়ান একটু, ওটা জেনারেল সেটিং আছে মনে হয়। মোবাইল মেনু টপে দেখাবে, আমার হেডারটা এটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, এটা পুরোটাই হেডার। এটা কিন্তু এখানে যারা সেটিং করতেছেন পুরোটা হচ্ছে হেডারের সেটিং, এই যে হেডারের সেটিংটা আছে পুরোটা হেডারের সেটিং। তারপরে নিচে একের পরে এগুলা সেটিং গুলো করে করে দেখবেন সেটিং গুলো তো হয় কিনা। স্টিকি আর ব্রাউজারে স্টিকি লিখে সার্চ দেন। দেখি অন্য কোনো জিনিস লেখা আছে কিনা দেখি আগে। মোবাইল মেনু, হেডার বাটন, স্ক্রল। এখানে অপশনটা দেখতেছি না কেন জানি, মোবাইলে আছে কিন্তু এতে নাই। আচ্ছা, দেখি অন্য অপশনে আছে কিনা, আমরা জেনারেল অপশনে চলে যাই। জেনারেল অপশন এখানে দেখে যাই আছে কিনা, এখানে গুগল ফন্ট, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, গুগল থেকে ফন্ট গুলো নিয়ে চেঞ্জ করতে পারবেন। ফার্স্ট মেইন কালার, সেকেন্ড কালার, কন্টেন্ট কালার, টেক্সট, গার্ডিয়ান, এনেবল, ইনফো সাইট, এনেবল, কন্টেন্ট বক্স, ইনিশিয়াল উইথ অফ কন্টেন্ট, গ্রিড লাইন। এটা যে দেখেন যে কিউরি অপশনগুলো এখানে সবগুলো এনেবল করা আছে জাভাস্ক্রিপ্টের। ফার্স্ট ট্রানজিশন, পেজ লোডিং, এই দেখেন আমরা কে যেন বললেন না, সাইট যখন লোড নিবে তখন যে অ্যানিমেশন দেখাবে সেগুলো কিভাবে করব। এই দেখেন পেজ লোডিং ইফেক্ট, পেজ লোডিং ইফেক্ট থেকে ইয়েস করে দিবেন, পেজ লোডিং এর ইফেক্ট গুলো দেখাবে। লোডিং ইফেক্ট গুলো কি কি, এখানে লোডিং ইফেক্ট গুলো দিতে পারবেন। সেন্টার, স্ক্রল, এলিমেন্ট, শো, ব্যাক টু টপ বাটন, রেসপন্সিভ, ফেভিকন। এরপরে এখানে আইকনটা চেঞ্জ করতে পারবেন, এই ফেভিকন ইমেজ থেকে আইকন চেঞ্জ করতে পারবেন।
সেভ চেঞ্জ। আচ্ছা, তাহলে আজকে এইগুলোই করেন, ঠিক আছে? আপাতত 30 মিনিটের ব্রেক দেন, ব্রেকের পর আসি যদি কাজ করতে পারি করব, না হলে কিছু সমস্যার সমাধান করে চলে যাবো, ঠিক আছে? মেনু অ্যাড করবেন, লোগো অ্যাড করবেন, আর এই পেজগুলো এই পর্যন্ত ডিজাইন করবেন। কটা সেকশন এখানে আছে? 1 2 3 4 5, 5টা সেকশন অ্যাড করবেন, আর মেনু অ্যাড করবেন, লোগো অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে ব্রেকে চলে যান, 4:30-এ চলে আসেন একবারে। আচ্ছা, 5:30-এ, 5:30-এ চলে স্যার। আসেন। জি বলেন। ঠিক আছে স্যার। স্যার আমি আজকে লেট করে জয়েন করছি স্যার, 3:20-এ। আমি কি স্যার অ্যাটেন্ডেন্স পাবো? আচ্ছা, ব্রেকের পর আসেন, যে কথাবার্তা আচ্ছা, ঠিক আছে। চাটা খাই, ঠিক কথাবার্তা আছে। বলি।